তো গোষ্ঠী মিলে আমার রোমান্সে 12টা বাজাও, কোনো প্রাইভেট মোমেন্ট দাও না। সমুদ্র হালকা সরে আসতে ওনাকে বিছানায় ধাক্কা মেরে আয়না রুম ছেড়ে যেতে ধরলে সমুদ্র বেডে শুয়ে পড়ল। সুন্দরী, ভালো আছে কেন? আয়না জবাব দেয় না, বেরিয়ে যায়। সমুদ্র একা একাই মুচকে এসে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুমানোর প্রস্তুতি নেয়। আজকে হাফ ডে করবে ভেবে নিয়েছিল। বিছানায় একটা কোলবালিশ ছিল, সে কোলবালিশ জড়িয়ে ধরে বলে, কি বালের জীবন, বোধ ভাবতে কোলবালিশ লাগে। সমুদ্র নাক ডেকে ঘুমালো। খুব আরামের ঘুম দিল। এমন গভীর ঘুম ঘুমিয়েছিল এইচএসসি শেষ, এক্সাম দিয়ে এসেছে। আজ এতদিন পর মাত্র 2 ঘন্টা এত আরামদায়ক ঘুম দিল। অনেকদিন এমন শান্তিতে ঘুমায়নি সে। ও যখন ঘুমাচ্ছিল আয়না রুমে এসে বসেছিল। ঘুমন্ত সমুদ্রের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে মাথায় বুলি কেটে দেয়। হুট করে সমুদ্রের ফোন বেজে উঠে। সাইলেন্ট করা নাই, ভাবলো ওনার ঘুমের ডিস্টার্ব হবে, জন্য ফোন হাতে নিতেই পুনরায় কল বেজে উঠে। না চাইতেও রিসিভ করে। ফোনের ওপাশ থেকে এক ভদ্রলোক কথা বলে উঠে। উনি বললেন, আয়না কি বলবে ভেবে পায় না। ও বলে, ওনার মাথা ব্যথা, এই জন্য অফিস করতে পারেনি। ভদ্রলোক সমুদ্রের ফোনে মেয়েলি কণ্ঠস্বর শুনে বেশ অবাক হয়ে প্রশ্ন করে। আয়না একবার ঘুমন্ত সমুদ্রের দিকে তাকায়। উনি নাকি অফিসের কাউকে খোলাসা করে কিছু বলেনি। আয়না গম্ভীর মুখে জবাব দিল, আমি ওনার কেউ হই না। ভদ্রলোক হেসে ফেললেন। এরপর বলে, আয়না ফোন রাখতে গিয়ে কেন জানি মোবাইল অন করে। এরপর আবারও সমুদ্রের দিকে এক পল তাকায়। ফোনে পাসওয়ার্ড দেওয়া। সে বড় আশা নিয়ে নিজের নাম লিখে, কিন্তু ফোন ওপেন হয় না। ও সঙ্গে সঙ্গে ফোন রেখে দেয় টেবিলের উপর। সমুদ্র যখন উঠে তখন অন্ধকার হয়ে গেছে। সে রুমে চোখ বুলিয়ে দেখে আয়না নেই রুমে। সে রুম ছেড়ে বের হয়। খাবারের গন্ধে মোমো করছে চারিপাশ। বাসার পরিবেশ তার কাছে স্বাভাবিকই লাগছে। তবে শাইলান্টি বলেছিল আয়নার আলিয়া নাকি ওর বাবার সঙ্গে কথা বলছে না। ওদের 2 বোনকে একটু বোঝাতে যেন বাবার সঙ্গে খারাপ আচরণ না করে। সমুদ্র ভেবে পায় না কি বুঝাবে ওকে। এর চেয়ে বরং ওরা সবটা মেনে নেওয়ার জন্য সময় নিক। ওদের ব্যক্তিগত ব্যাপারে সে নাক গলাতে চায় না। ইনফ্যাক্ট সমুদ্র এটাও চাচ্ছিল না যে সে আয়নাকে ওর বাবার সেকেন্ড ম্যারেজ নিয়ে খোলাসা করুক। এটা ওর বাবা বা শায়লা আন্টির জানানো উচিত ছিল, কিন্তু ওনারা ভয় পাচ্ছিল আয়না বাজেভাবে রিয়েক্ট করবে কিনা। এতদিন যেহেতু বিয়ের খবর গোপন রাখতে পারলো, তাহলে জানাতে কি অসুবিধা কে জানে। শায়লা আন্টি অনুরোধ করে বলেছিল যেন সমুদ্র নারায়ণগঞ্জ নিয়ে গিয়ে সবটা ক্লিয়ার করে ওকে জানায় আর বুঝায়। উনি রিকোয়েস্ট করেছে জন্য সমুদ্র না করতে পারেনি, রাজি হয়ে যায়। কিন্তু এটার প্রভাব তাদের রিলেশনেও পড়েছে। আয়নার ভাবখানা এমন যে সমুদ্র তার বাবার বিয়ের ঘটক, কিন্তু সত্য এটাই সমুদ্র নিজেও কিছু জানতো না। এসব ওই মাথামোটা মেয়েটাকে কে বোঝাবে। সে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। দুপুরে খায়নি, ক্ষুধা লেগেছে বেশ। সে বসতে আয়না খাবার সার্ভ করছিল। ফ্রাইড রাইস বানানো হয়েছে। সন্ধ্যায় কে ফ্রাইড রাইস খায়, কিন্তু এত ক্ষুধা লাগছে সে খাওয়া শুরু করে। দাদি আর আলিয়াও এসে বসলো ওর সাথে। দাদি বলে ওঠে, দিদি ভাই চা খাবা? জি, তবে চিনি ছাড়া দিবেন। আয়না অবাক হলো, উনি চিনি ছাড়া চা খান? ও, এই জন্যে তোমার মধ্যে কোনো চিনি নেই, মানে মিষ্টি আর কি। সে দ্রুত চা বানাতে রান্নাঘরে চলে যায়। কাপে চিনি সহ চা এনে টেবিলে রাখে। সমুদ্র ওই সময় বলে ওঠে, আলিয়া, আবু, আমাকে 1 গ্লাস পানি দিতে পারবে? আলিয়া সমুদ্রের চেয়ে বয়সে অনেক ছোট, ওর ছোট বোনের সমান। তাও ওকে সম্মান দিয়ে আপু বলে ডাকে। তথাকথিত দুলাভাইদের মতো আজাইরা কথা বলে না। আলিয়া আর দাদা দাদি ওর সাথে খেতে বসেছে। এই বাসায় সবাই নিজের প্লেট, গ্লাস, মগ আছে। সমুদ্রের জন্য গ্লাস আনা হয়েছে, যেটা এখন চা আছে। টেবিলে কেবল এক্সট্রা বলতে আপার মগ আছে। আলিয়া বলে, ভাইয়া, অন্য সব গ্লাসগুলো শোকেসে, আপনি আপার মগেই পানি খান। একথা শোনা মাত্রই সমুদ্রের অভিব্যক্তি দেখার মতো ছিল। কাজেই আয়না বলে, যা শোকেস থেকে বের কর গ্লাস। আলিয়া খাচ্ছিল। খাওয়ারত অবস্থায় উঠে যাবে যা অভদ্রতা, তাই সমুদ্র বলে, যেটা ইচ্ছা দাও। আলিয়া পানি ঢেলে দিল। সমুদ্র খাওয়া দাওয়া করলো। চায়ে চুমুক দিয়ে বুঝলো বউ তার যা বলবে উল্টাটা করবে। আয়নার দিকে তাকায়, একবার কিছু বলে না, কিন্তু ভুলেও গ্লাস থেকে পানি খাচ্ছে না। চা খাচ্ছে, ফ্রাইড রাইস খাচ্ছে, কিন্তু আয়নার মগে পানি খায় না একবারও। কেউ লক্ষ্য না করলেও আয়না এটা খেয়াল করে। একটু আগে ওকে পাওয়ার জন্য কেমন উতলা হচ্ছিল, আর এখন বউয়ের মগে পানি খেতে ওর ঘেন্না লাগছে। আয়না খুব আহত হলো। কেন উনি ওর মগ থেকে পানি খাবে না? এত কিসের সমস্যা? আয়না উঠে দাঁড়িয়ে শোকেসের দিকে যাবে, এমন সময় সমুদ্র ওর মগে চুমুক দেয়। আয়না এই দৃশ্য দেখে পা চালানো থামিয়ে দেয়। সন্ধ্যাতে একদম ডিনার সেরে সমুদ্র জানালো আগামী শনিবার ওর এক স্কুলের খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রাম। সেখানে আয়নাকে নিয়ে যাবে। আয়না সঙ্গে সঙ্গে বলে ওঠে, রবিবার আবার কুইজ আছে, অনেক পড়া বাকি এখনো। এটা শোনার পর সমুদ্র তাকে দ্রুত পড়ার টেবিলে বসিয়ে দিল। এরপর আদেশ দেয়, বই খোলো। যে সাবজেক্টের উপর এক্সাম সেটা এখন পড়ো। আরো 5 দিন আছে, হয়ে যাবে পড়া সব। আয়না চোখ গোল গোল করে বলে, 5 দিন পর এক্সাম, এখন থেকে কেন পড়বো? তো কবে পড়বে?
আমরা ইঞ্জিনিয়াররা সবসময় পরীক্ষার আগের দিন রাতে পড়ি। সমুদ্র হতভম্ব বলল কথা শুনে, এরপর ধমক দিয়ে পড়তে বসালো। আয়না ধমক খেয়ে ল্যাপটপে কোডিং করা শুরু করে। সমুদ্র কড়া গলায় বলে, আগামী 5 দিন রেগুলার এসে তোমাকে 2 ঘন্টা করে পড়াতে বসবো। আশা করি আগের দিন রাতে না পড়লেও এক্সাম ভালো হবে। কুইজের জন্য এক রাত পড়লেই যথেষ্ট, তবু উনি প্রতিদিন আসবেন, এই উসিলায় ওনাকে দেখতে পারবে। এজন্য আয়না নীরব থাকে। কোডিং কিছুই হয় না, মাথা হ্যাঙ্ক মেরে গেছে। একটু পরপরই ওই নীল চোখের দিকে তাকাচ্ছিল সে, যদিও বা আয়নার ওনার ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার একদম ইচ্ছা নেই। ছুতা খুঁজছে কিভাবে না যাওয়া যায়। উনি অনেক জ্বালায় ওকে, এরকম জ্বালানি লোকের সঙ্গে বিয়ে খেতে যাবে না সে। তারপর উনি প্রফেশনাল লাইফে বিয়ের খবর ডিসক্লোজ করেনি, বন্ধু মহলে করেছে কিনা জানা নেই। সে নানা অজুহাত দেখায় না যাওয়ার। সমুদ্র সব অজুহাত ভেস্তে দেয়। শেষ অজুহাত ছিল কুইজের সাবজেক্টটা অনেক কঠিন, আগের দিন না পড়লে ফেল আসবে। তবুও সমুদ্রের সঙ্গে যুক্ত দিতে পারে না ও পড়ানোর সময় আধা ঘন্টা বাড়ায় দেয়। একদিন আসতে পারেনি, সেদিন জুম মিটিং করে টানা 2 ঘন্টা আয়নাকে পাহারা দিয়ে পড়ায়। আয়না শনিবার জানতে পারে যে আগামীকালের এক্সাম ক্যান্সেল। সে হতাশই হলো, যদিও পরীক্ষা পিছিয়েছে জানা সত্ত্বেও। সকালেও আয়না আরেক দফা অজুহাত দিয়ে বলে যে কুইজের পড়া কঠিন অনেক, রাতে বাইরে গেলে ফেল আসলে সমস্যা হতে পারে। সমুদ্র ফোনে ওকে বলে, 5 দিন ধরে পড়ছো এই পড়া, স্টিল এই কথা? তোমার ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে গরুর জন্য ঘাস কাটা উচিত। কবেট কোথাকার। আমার মেডিকেল আইটেমের জন্য বড় জোর 22 ঘন্টা টাইম পাইতাম না, আর তুমি 6 দিন ধরে পড়ে এসব বলো? আয়নার মুখ কালো হয়ে আসে। আসলে কুইজটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আয়নারই যাওয়ার ইচ্ছা নেই। বিভিন্ন কারণে বাসা থেকে বের হতে ইচ্ছা করেন না তার। উনি যতই আগ্রহ দেখাক, আয়নার যেতে মন চাচ্ছে না। মনে হচ্ছে ও না গেলে ওনাকে একটু সাহায্য করা যাবে। বিকেলের দিকে রেডি হয়ে থাকতে বলেছিল সমুদ্র, কিন্তু সমুদ্রর বাসায় পৌঁছে দেখে আয়না এখনো রেডি হয়নি। সমুদ্র সোজা সাপটা রেডি হতে বলে ওকে, এক প্রকার টেনে ওয়াশরুমে পাঠায়। আয়না অনিচ্ছায় ওয়াশরুমে যায় মুখ ওয়াশ করতে। এমন সময় আয়নার ফোনে অর্পার কল আসে। আজকে সমুদ্র রিসিভ করে। অর্পা সৌজন্যবশত ওর সাথে কথা চালিয়ে যায়। সমুদ্রের মনে হচ্ছে অর্পা খুব রিল্যাক্সড আছে। কালকে ওর এক্সাম, কিন্তু ভাবসাব দেখে মনে হচ্ছে ছুটি। সে প্রশ্ন করে, অর্পা, কাল তোমাদের কুইজ না? না তো ভাইয়া। আর ইউ শিওর? আয়না বলল কুইজ আছে। ছিল ভাইয়া, ক্যান্সেল হয়ে গেছে। আয়নার গ্রুপে জানালো যে আগামীকালকের কুইজ স্থগিত। মুহূর্তের মধ্যে সমুদ্রের চোয়াল শক্ত হয়ে আছে। সে ফোন কেটে দিয়ে ফোনটা চটকা মারে। তখনই আয়না বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, শাড়ি পরবো? তোমার কাল কুইজ না? হ্যাঁ, হার সাবজেক্টের কুইজ, জানেন তো। যেতে চাচ্ছিলে না, আমি ফোর্স করলাম। সরি, তোমার ডিস্টার্ব হবে, যাওয়া লাগবে না। কথাগুলো খুব কর্কশ গলায় বলে বেরিয়ে যায়। আয়না পেছন থেকে দুবার ডাকে, কিন্তু সাড়া পায় না। আয়নার কলিজা ধক করে ওঠে। সে বুঝতে পারে না কি করবে। সেই মুহূর্তে অর্পার কল আসে। কল ধরতেও জানালো ওর সমুদ্রের সঙ্গে কথা হলো একটু আগে। পরীক্ষা স্থগিত হওয়ার খবর সে জানিয়েছে। আয়নার মাথায় হাত। উনি যে রাগী, এই মিথ্যা বলার জন্য নিশ্চয়ই এত খেপেছে। এখন কি করবে সে? ওনার রাগ কিভাবে ভাঙাবে? সবকিছু এত জটিল কেন হচ্ছে? দেখ, জীবনটাই প্যারাময়। রাস্তার ধারে সোডিয়াম লাইটের হলদে আলোয় আবৃত রাস্তাঘাট, ঢাকার ব্যস্ত রাস্তা। সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়েছে, অন্ধকারাচ্ছন্ন আকাশ। সমুদ্র কোনো কিছু ঠান্ডা মাথায় ভাবতে পারছে না। এক ধ্যানে গাড়ি চালাচ্ছে আর নিরবিচ্ছিন্ন ভাবনা চেতনায় ব্যস্ত। আয়নার এহেন আচরণ ওকে বড্ড ভাবাচ্ছে। সে বুঝে উঠতে পারছে না স্বাভাবিক এর রীতিমতো অ্যারেঞ্জ ম্যারেজ করার পরও এত জটিলতা কেন। আর 10-12টা বৈবাহিক সম্পর্কের মতো তাদের সম্পর্ক আগাচ্ছে না কেন? কেন? আয়নার ব্যবহারে সে স্পষ্টভাবে অবহেলা দেখতে পাচ্ছে। এক জীবনে বহু পরিমাণ অবহেলার স্বাদ গ্রহণ করেছে। ইউসার বিষয়টাও এতটা প্যাথেটিক নয়, কিন্তু আয়নার ক্ষেত্রে বিষয়গুলো সবটাই ভিন্ন। তাদের মধ্যে কোনো থার্ড পার্সন নেই। স্টিল সবটা কেন এত খাপছাড়া? কেন ও এত উদাসীন? মুখে কিছু বলে না। সমস্যা কি তাও জানায় না। ওর উদাসীনতা বড্ড ভাবায় সমুদ্রকে। কমিউনিটি সেন্টারের সামনে এসে গাড়ি থামালো সে। সব ফ্রেন্ডদেরকে ইতিমধ্যে জানিয়েছে ওয়াইফ সহ আসছে। এখন আয়নাকে দেখতে না পেলে সবাই হরেক রকমের প্রশ্ন তুলবে। নতুন বউ দেখার জন্য সবাই মুখিয়ে আছে, যেন নীলাও আসছে। ও নিশ্চয়ই মাথা খাবে। সে পার্কিং লটেই বসে থাকে, ইচ্ছে করে দেরিতে যাবে। এখন একদম যেতে মন চাচ্ছে না। গাড়িতে বসে সিগারেট ধরায় সে। আয়না নিজের রুমে মন খারাপ করে বসে আছে। তার সত্যি খুব খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে। এখন এক্সপ্লেনেশন দেওয়ারও সময় দিল না। এখন কি করবে সে? মাথা কাজ করছে না, অসহায় লাগছে। একটু পর আলিয়া ভিতরে এসে জিজ্ঞাসা করে, ভাইয়া কি রেগে বের হয়ে গেল আপা? আয়না অসহায় মুখ করে ছোট বোনের দিকে তাকায়। আলিয়া যা বুঝার বুঝে যায়। নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে। যদিও মুখে কেউ কিছু বলেনি, আয়না নিজে থেকে মুখ কালো করে বলে, ওনাকে আমি রাগিয়ে দিয়েছি, ইচ্ছে করে না, আবার অনিচ্ছাতেও না। ও কি যে বলো, বুঝি না। কি করব এখন? আলিয়া বোনকে বলে ওঠে, ভাইয়া তো চলে গেছে, কি আর করবে?
তোমার আর বিয়ের প্রোগ্রামে যাওয়া হচ্ছে না। পারলে ভাইয়াকে কিছু গিফট দিয়ে দিও, রাগ ভ্যানিশ হয়ে যাবে। সেবার আমি যখন রাগ করলাম উনি আমার প্রিয় চকলেট দিল, কিন্তু আমি কি দিব? চকলেট দাও। দেখ, উনি চকলেট খায় না। আলিয়ায় মুখ ফসকে বলে। তাহলে সিগারেট দাও গিফট, ওটাতেই খুশি হবে। কথাটা বলার সাথে সাথে আলিয়া মাথা চুলকে বের হয়ে যায় রুম ছেড়ে। আয়না ভাবতেই থাকে যে করেই হোক ওনার রাগ ভাঙানো লাগবে। তার দোষে সবটা হয়েছে, এখন তাকেই সব ঠিক করা লাগবে। জনাব ডাক্তার উর্ফ বিজনেসম্যান সাহেব যতক্ষণ না রাগ ফেলে দিচ্ছে সে তাকে তার মতো করেই জ্বালিয়ে যাবে। ঠিক রাত 8টার পর বিয়ের প্রোগ্রামে ঢুকে সমুদ্র সাদা শার্ট আর কালো স্যুট পরেছে আজ। প্রোগ্রাম ইতিমধ্যে জমে গেছে, গেস্টরা এসে গেছে। সে ঢুকে ফ্রেন্ডদের খুঁজতে লাগে। এরই মধ্যে তন্ময়, যার বিয়ে, ওর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়। আন্টি কেমন আছো জিজ্ঞাসা করে দ্বিতীয় প্রশ্ন ছুড়লেন, নতুন বউ কোথায়? সমুদ্র ওর ফ্রেন্ডদের সবাইকে জানিয়েছে বিয়ের কথা, সে সুবাদে ওদের অভিভাবকরাও জানেন। সমুদ্র জবাব দিতে পারে না, হালকা হাসে শুধু। এজন্যে দেরিতে এসেছে, 1 ঘন্টাও থাকবে না সে। পেছন থেকে ওর ফ্রেন্ডদের গ্রুপের কেউ একজন ডাক দিল। সে পেছনে ঘুরতেই দেখলো স্টেজের সামনে থেকে দ্বিতীয় রোতে ওর পুরো ফ্রেন্ড সার্কেল গ্রুপিং হয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প করছে। সে ইশারা করে জানায় আসছে ওদিকটায়। আন্টিও ব্যস্ত আজ, কাজেই প্রশ্ন এড়িয়ে গেলেও কিছু বলার সময় পান না। সমুদ্র ফ্রেন্ডদের কাছে গিয়ে কথা বলে। ওরাও সৌজন্যমূলক কথার ফাঁকে বারবার জিজ্ঞাসা করে ভাবি কই, ভাবিকে আন, ভাবিকে রেখে এদিকে আসলি কেন, ভাবি কি খেতে বসে গেছে? সমুদ্র কোনো কিছুরই জবাব দেয় না। ওদের কিভাবে বলবে, ওদের ভাবি তো এলোই না। বলতেও দ্বিধা কাজ করছে। সমুদ্র বিড়বিড় করে বলে আসেনি, কিন্তু আস্তে বলায় ওরা শুনে না, ভুল শুনে। একজন বলেই দেয়, কিরে ভাবি, পিছে নাকি? ধুর না, ও আস। এমন সময় পেছন থেকে নারী কণ্ঠ ভেসে আসে। হ্যাঁ, ওনার পেছন পেছন আসছি। সমুদ্র পিলে চমকে ওঠে। নারী কণ্ঠটি তার পরিচিত, এটা তো আয়নার ভয়েস। ওর ভয়েস এখানে কেন শুনলো সে? পেছনে তাকায় না একবারও। মেয়েটা অন্য কেউ, অন্য কারো সাথে এসেছে, আয়না আসেনি। কিন্তু তার সমস্ত যুক্তি চিন্তা ভাবনাকে ভেস্তে দিয়ে আয়না তার পাশে এসে দাঁড়ালো। ওর আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে দেয় খানিক। সবার সঙ্গে বেশ মিষ্টি সুরে কথা বলতে আরম্ভ করে। ছবিতে সবাই আয়নাকে দেখেছে, তাই চিনতে ওদের সমস্যা হয়নি। সমুদ্র একবারও তাকায় না ওর পানে, তবে ওর হাতের ছোঁয়ায় হঠাৎ কোথায় জানি কম্পন ধরে। হয়তো হৃদয়, ওই অকেজো হৃদয়ে আজ হঠাৎ অনুভূতি ফুটছে, যেন মনের কোনো কোণে যেন ভালো লাগারা হাতছানি দিয়ে ডাকে। সে আর চোখে একটা বার শুধু তার দিকে তাকিয়ে দেখে। আসলে মেয়েটা আয়না তো, নাকি তার ভ্রম? ও কিভাবে এলো, কেন এলো, এত পারফেক্ট টাইমে কিভাবে এলো কিছুই জিজ্ঞাসা করা হলো না। বেগুনি জামদানিতে ওকে সুন্দর লাগছে, সেটা জীবনেও বলবে না। কথার ফাঁকে সকলেই গোল হয়ে বসে। আয়নাকে সবাই গুরুত্ব বেশি দিচ্ছে। আয়নাও সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে, যেন ওদের সঙ্গে কতদিনের পরিচয় ওর। দেখে মনে হচ্ছে ওর কোনো দুঃখ নেই, কিন্তু সমুদ্র পারে না আনন্দ করতে। সে একপাশে চুপচাপ বসে থাকে আর একটু পরপর ওকে দেখে। কিন্তু সমস্যা হচ্ছে আজ আয়নার বুদ্ধি খুলেছে যেন। সমুদ্র যতবারই লুকিয়ে বা আড়ালে থেকে ওকে দেখার চেষ্টা করছে, ততবারই আয়নার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। চোরও ধরা খেতে পছন্দ করে না, সেখানে সে লেজকাটা শিয়াল হয়ে বারংবার ধরা খাচ্ছে। ওর সব ফ্রেন্ডরা মিলে একটা ট্যুরের আয়োজন করতে চাচ্ছে শ্রীমঙ্গলে একটা রিসোর্টে। সমুদ্র সরে এসে রেস্টরুমের দিকে পা বাড়ায়। রেস্টরুম বলতে হইচই মুক্ত ছোট্ট একটা রুম ব্যাক স্টেজে, তবে নন এসি গুমোট রুম। একটু পরেই প্রথম ব্যাচের আহার পর্ব। এদিকটায় ভিড় নেই বললেই চলে। রেস্টরুমটাও জনমানবহীন ছিল। সে এসে প্লাস্টিকের চেয়ার টেনে বসতে 2 মিনিটের ব্যবধানে আয়না তাকে অনুসরণ করে চলে আসে। সমুদ্র তা দেখা মাত্রই বিরক্ত হয়। আয়না তার সামনে এসে দাঁড়ালো। ওর জামদানি শাড়িটা একটু নিচে নেমে গেছে বোধহয়। নিশ্চয়ই ঠিকমতো শাড়ির ভাঁজ তৈরি করতে পারেনি। ফর্সা অনাবৃত পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে। সমুদ্রের বিরক্তির মাত্রা আরো বৃদ্ধি পেল। সে চোখ গরম করে আয়নার পানে তাকিয়ে বলে ওঠে, এখানে কেন আসছো? যাও স্টেজের সামনে গিয়ে দাঁড়ো, আমার কাছে কি? আপনার কাছেই তো সব। লেম কথা বাদ দাও, ওকে? সবাই মিলে শ্রীমঙ্গল যাচ্ছি, রিসোর্ট বুক করা হয়েছে। আমরা যাবো না। না, যাব। আমি আমাদের নাম দিয়ে দিয়েছি, রুমও বুকিং হয়ে গেছে, কাপল রুম আমাদের জন্য। আমার কাজ আছে, অফিস আছে, আমি যাবো না। ইচ্ছে করে তুমি একাই যাও। শুক্র শনিবার আবার কিসের অফিস? সমুদ্র কথা বাড়ায় না, মুখ ঘুরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে আয়না পার্স খুলে একটা গিফট বের করে, র্যাপিং করা। আয়না ওর হাতে গুজে দেয়, এরপর বলে, খুলে দেখুন। সমুদ্র সঙ্গে সঙ্গে টান মেরে র্যাপিং পেপার ছিঁড়ে ফেলে, যেন পেপার ছেঁড়ার মাধ্যমে নিজের রাগের মাত্রা বোঝাতে চাচ্ছে ও। প্যাকেট খুলতেই দেখলো 2টো বিদেশি দামি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট। সে চোখ বড় বড় করে তাকায়। এই প্রথম সে উপহার হিসেবে সিগারেট পেল। আয়নাকে উদ্দেশ্য করে বলে, তুমি সিগারেট কেন এনেছো? আমি রাগ করেছিলাম বলে আমার প্রিয় কিটক্যাট দিলেন, তাই ভাবলাম আপনি রাগ করেছেন, এই জন্য আপনার প্রিয় সিগারেটটাই দিই।
সমুদ্র সব রাগ কর্পূরের ন্যায় উবে যায়। এত কিউট চিন্তা করে জোস একটা গিফট দিয়েছে ও, তবে মোটেও তা আয়নাকে বুঝতে দেয় না। এত জলদি রাগ পড়ে যাওয়ার কথা আয়নাকে বলে দিলে ওর রাগের দাম কমে যায়। রাগ আর শেয়ার বাজারের মূল্য কমতে থাকলে দাম থাকে না। সে সিগারেটের প্যাকেটটা ঢুকিয়ে বলে, এখন মেকআপ করে সিগারেট কিনতে গেছো, পুরো এলাকা বসে জেনে চাইনি। দারোয়ানকে দিয়ে আনিয়েছি। সমুদ্র সোজাসুজি গেটের দিকে যেতে ধরলে আয়নার বাহু ধরে বলে, সরি তো। আচ্ছা, আপনার রাগ এখনো কমেনি? তাহলে কান ধরি, আপনি বলে উঠবসও করবো। তো প্লিজ নর্মাল হন। সমুদ্র ভ্রু কুচকে রেখে জবাব দেয়, তোমার মধ্যে এত ছেলে মানুষের ভাব কেন আজও? আয়না ওনার কথা শোনার অপেক্ষায় না থেকে কানে হাত দিতে সমুদ্র বলে ওঠে, এই কি করছো? কেউ দেখলে আমাকে নারী নির্যাতন মামলা জেলে ঢোকা দিবে। কান থেকে হাত নামাও। আয়না কান থেকে হাত নামিয়ে সমুদ্রের দিকে ছুটে আসতে গেলে শাড়ির কুচির সঙ্গে স্যান্ডেলের হিলের অংশ লেগে হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যেতে নেয়। ভাগ্য সহায় ছিল, সমুদ্র সামনে দাঁড়িয়ে থাকায় ওর বুকের উপর হুমড়ি খায়। সমুদ্রের টাল সামলাতে ভারী কষ্ট হয়। পাশের দেয়ালের সঙ্গে পিঠ গিয়ে ধাক্কা খায়, লাগেও খুব, তবে প্রকাশ করে না। বেশ শক্ত করে আয়নাকে ধরে থাকে। ও আস্তে করে ধরে থাকলে টাল সামলাতে না পেরে চিৎপটাং হবেও। সমুদ্র ওর কোমর চেপে ধরে ঝাড়িমারা কণ্ঠে বলে, এইভাবে তো লাফালাফি যে করো, পড়ে গেলে কি হতো? মাথা ভেঙে হসপিটালে যাওয়া লাগতো। আয়না ওর প্রতি উত্তরে কিছু বলে না। বুকে লেপ্টে থাকে, যেমন করে কোনো বড় গাছকে আটকে মরা লতা পাতা লেপ্টে থাকে। সমুদ্রের কেমন জানি লাগে, সবটা অন্যরকম লাগে। কেমন লাগছে এর উত্তর তার চায়। সে আবেগে চোখ বুজে ফেলে। কে জানি উত্তর দেয়, শান্তি লাগছে বড়। কে দিল উত্তরটা? কারো কথা শোনা যাচ্ছে, কিন্তু ও কারো কথা শুনতে চায় না এই মুহূর্তে, শুধু অনুভব করতে চায়। আয়নার অনাবৃত আঁচলের ফাঁক গলে ওই হলদে দুধে আলতা পেটে হাত চালায়, এক প্রকার খামচে ধরে। অবিন্যস্ত হাত চঞ্চলতা বাড়ায়। দুজন এত কাছাকাছি দাঁড়িয়ে আছে যে কম্পিত হওয়া সে অনুভব করে। ওর উষ্ণ নিঃশ্বাস সবটাই তার মধ্যে অন্তরাল থেকে শিহরণী সংকেত দিচ্ছে। অসহ্য রকম আরাম লাগে। সে সমস্ত বল প্রয়োগ করে আয়নাকে নিজের বুকের সঙ্গে আরো জোরে আগলে নেয়, নিজের ভার ছেড়ে দেয় দেয়ালে। সমুদ্রের মনে হলো আয়না তার হৃৎপিণ্ডটা ঠান্ডা করে দিল। পারলে ওকে বুকের সঙ্গে পিষে নিত, একদম ব্লেন্ড করে বুকে ঢুকিয়ে নিবে। শুনছেন কি বলছি? না। সমুদ্র বেশ খানিকটা বিরক্ত হয়, তার কিছু শুনতে মন চাচ্ছে না। এভাবেই যুগ যুগ কাটিয়ে দিতে চায়, কিন্তু আয়নার এখনই কথা বলতে হবে। কথা না বললে যেন ভারতবর্ষ ধ্বংস হবে। সে একটু মাথা উঁচু করে বলে, আমার কুচি খুলে গেছে। কি খুলে গেছে? শাড়ির কুচি। শাড়ি যে কোনো সময় খুলে যাবে, প্লিজ কোনো ব্যবস্থা করেন। সমুদ্রের সঙ্গে সঙ্গে টনক নড়ে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এসব কি বলো? আয়না তখন ব্যস্ত হয়ে আঁচল ধরে নিচু হয়ে কুচি দেখছিল। সমুদ্র দ্রুত ছুটে গেট লক করে দেয়। মেয়েটার যদি কোনো দিকে খেয়াল থাকে, এই মুহূর্তে যদি কেউ ভেতরে ঢুকে পড়ে। গেট লক করে ঘুরে দাঁড়াতেই সমুদ্রে যেন হতবুদ্ধি হওয়ার উপক্রম। ছোট্ট করে দুবার ঢোক গিলল। যা সামনে দেখছে এসব দৃশ্য দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে। ও সমস্ত কুচি খুলে পুনরায় ভাঁজ করছে। আঁচলের বালাই নেই, নিচে গড়াগড়ি খাচ্ছে, ব্লাউজের হাতা উল্টে আছে। সমুদ্র একবার মাথা চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে নিল। এতে রক্ত সঞ্চারিত ঠিকঠাক মতো হয়। প্রেশার বাড়লে এমন করা লাগে, তাহলে আরাম লাগে। প্রফেসর অ্যাড্রিন এটা বলেছিল। সে এক পা দুপা এগিয়ে আসতেই আয়নার আঁচলখানা সমুদ্রের হাতে তুলে দিয়ে বলে, শাড়িটা এত ভারী, কোনোভাবে কুচি হচ্ছে না। একটু নিচু হয়ে কুচিগুলো ঠিক করে দিতে পারবেন? আমি জীবনে শাড়ি পরা দেখিনি। তাই বলে কুচি ঠিক করে দিতে পারবেন না? একদম ডাস্টবিনের মতো কথা বললেন। ঠিক করে শাড়ি পরে দিলে বলবে কাকে আগে পরাতাম শাড়ি। এসব ঝামেলা আমি নাই। আয়না মুখ ফুলিয়ে বলে, না, এসব কিছু বলবো না, প্লিজ হেল্প। সমুদ্র আবার কেউ সাহায্য চাইলে না করে না, জোর গলায় বলে, আঁচল ধরো। আর হ্যাঁ, একদম কই মাছের মতো লাফালাফি করবা না। ওর শাড়ির কুচি কোনো রকমে ভাঁজ দিয়ে সেফটি পিন মেরে দেয়। যদিও বা সুন্দর হয়নি, কিন্তু চলনসই। খুলে পড়ার অন্তত সম্ভাবনা নেই। সমুদ্র নিজেও অবাক হলো, কেমনে পারলো সে কুচি ভাঁজ করতে। শাড়ি পরানো হতেই আয়না ওর দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, শুনেন। সমুদ্রের হাত ছিল ওর কুচি দয়ের ভাঁজে। এরপর গভীর মনোযোগ দিয়ে অনাবৃত অংশগুলো ঢেকে দেয়, তারপর শুধায়, বলো। তাকান আমার দিকে। সমুদ্র মাথা উঁচু করতেই আয়না ওর বাম গালে একটা চুমু খায়, এরপর ছেড়ে দিয়ে বলে, থ্যাঙ্কস ঠিক করে দেওয়ার জন্য। এরপর ডান গালে আবারও আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, ছেড়ে দিয়ে বলে, আই সরি। এরপর ডান গালে আবারও আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, ছেড়ে দিয়ে বলে। সমুদ্র হতভম্ব হয়ে হ্যাবলার মতো চেয়ে থাকে, চোখ গোল গোল করে। সে একদম বরফের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। গালে এখনো লাল লাল লিপস্টিকের দাগ।
দেখা যাচ্ছে। সমুদ্রের ডান গালটায় যেখানে চুমু বসিয়েছে সেখানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সে যে ওর পথ আটকে থামাবে সে উপায় নেই। আয়না এক প্রকার দৌড়ে রেস্টরুম ছেড়ে বেরিয়ে গেছে। স্টেজের সামনেই নীলার সঙ্গে দেখা হলো। নীলা আয়নাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কপালে একটা চুমু খায়। অবিরাম বকবক করতেই থাকে ওর সাথে। সমুদ্রের সম্পূর্ণ ফ্রেন্ড গ্রুপ মিলে বর বউয়ের সঙ্গে ফটো সেশন করে, তারপর খেতে যায়। খাওয়ার সময় ওয়েটারকে আয়না বলে ওঠে, ডক্টর সাহেবকে লেগ পিস দিবেন। সমুদ্রের এত মেজাজ খারাপ হয় ওর সব ফ্রেন্ডরা হেসে দেয়। এত বুড়ো হওয়ার পর মানুষ জন এই বয়সে আর লেগ পিস চায় না। এখন বাচ্চাদের লেগ পিস খাওয়ানোর বয়স যাচ্ছে। ওদের হাসতে দেখে ওয়েটারও হেসে দেয়, তারপর বলে, দিচ্ছি স্যার। সমুদ্র চোখ মুখ শক্ত করে খেতেই থাকে। এমন সময় হুট করে ওর বাম পায়ে সুরসুরি অনুভূতি হয়। বাম পাশে আয়না বসেছে। সে চোখ নিচু করে দেখলো আয়না স্যান্ডেল খুলে ওর পায়ের আঙ্গুল দিয়ে ওকে কাতুকুতু দিয়ে ইচ্ছা করে জ্বালাচ্ছে। সমুদ্র চোখ গরম করে আয়নার দিকে তাকায়। আয়না ওই সময় গভীর মনোযোগ দিয়ে খাওয়ার অভিনয় করে। দ্বিতীয়বার এমন করলে সমুদ্র সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। এক ফ্রেন্ড প্রশ্ন করে, কি হলো? সমুদ্র পরে বিপাকে। বইয়ের দুষ্টামির কথা তো পাবলিক ভাবে বলা যায় না। সে ভেবাচাক্কা খেয়ে বলে, পানি নেব। টেবিলের মাঝখান থেকে পানি নিয়ে গ্লাসে ঢেলে নেয়। ওদের দুজনের চোখাচোখি হতে সমুদ্র ইশারায় বোঝায় কাজটা ভালো হচ্ছে না। আয়না ভ্রুক্ষেপিন। সে ভ্রু নাচে দুষ্টু হাসে। সমুদ্র ওর কাতুকুতু দেওয়া সহ্য করতে থাকে। এগুলো একদা সেহ করেছে, তার সূত্র তার উপরই প্রয়োগ করছে। বেয়াদব মেয়ে। খাওয়া শেষে চেয়ারে বসতে নীলা ওর ছোট মেয়েটাকে আয়নার কোলে তুলে দিয়ে বলে, নুহা মামুনি, কিছুক্ষণ নতুন মামির সঙ্গে থাকো, আম্মু আব্বু খেয়ে নিক ততক্ষণে। আয়না বাচ্চা খুব সুন্দর মতো রাখতে পারে। ও একদম দক্ষদের মতো এত ছোট বাচ্চাকে কোলে নেয়। সমুদ্র অবাক হয়। সে ডাক্তার হয়েও এত ছোট বাচ্চা নিতে পারে না। ইনফ্যাক্ট বাচ্চাই কোলে নেয় না। সে বলে ওঠে, তোরা বাচ্চা অন্যের কাছে ফেলে রেখে খাওয়া দাওয়া করবি? কেমন নির্দয় মা তুই। নীলা সমুদ্রের দিকে তাকায় এবং বলল, তোরও এমন মিনি সাইজ আসবে, তখন বুঝবি মজা। দেখবো বাচ্চা কোলে রেখে কেমনে খাস তুই। বাচ্চার কান্না থামাতে গিয়ে আর খাইতেই পারবি না। এর চেয়ে এখন থেকেই দ্রুত ট্রেনিং নে। আয়না বাবু কোলে নিয়ে বলে, ওনার আসলেই ট্রেনিং এর দরকার আছে, নাহলে দেখা যাবে বাবুর সেরলাক নিজেই খেয়ে বসে আছে, ওদিকে বাচ্চা ক্ষুধায় কাচ্ছে। নীলা আর আয়না দুজনে সমুদ্রকে পচাতে পেরে খুব হাসলো। মাকে হাসতে দেখে ছোট নুহাও ফোকলা দাঁতে হাসি দিল। সমুদ্র মুখ ভোতা করে দাঁড়িয়ে থাকে। আয়না প্রশ্ন করে, আপনি বাচ্চা কোলে নিতে জানেন তো? নিয়েছেন কোনোদিন? হসপিটালে নিয়েছিলাম অনেক আগে। আয়না অবাক নয়নে বলে ওঠে, তাহলে আসলেই আপনার ট্রেনিং দরকার। আপু ঠিকই বলেছে। আচ্ছা চেয়ারে বসুন, আমি দেখাচ্ছি কিভাবে বাচ্চা কোলে নিতে হয়, তারপর নুহাকে কোলে নিন। সমুদ্র সরে এসে বলে, একদম নিজের বাচ্চা হলেই করে নেবো ওকে, এর আগে না। আয়না অবাক চোখে তাকালে সমুদ্র বলে ওঠে, তুমি দেখি ভালোই বাচ্চা সামলাতে জানো। আমার তো সুবিধাই হলো তাহলে। সবার সঙ্গে বিদায়ের বেলা নীলা এক ফাঁকে সমুদ্রকে আড়ালে নিয়ে গিয়ে বলে, ইউসা দেশে এসেছে জানিস? সমুদ্র ভাবলেশীন ভাবে তাকিয়ে বলে, না। এভাবে হুট করে কেন আসলো? কি চাই? ওর ব্যাপারে কিছু শুনতে চাই না, আসি। আয়নাকে নিয়ে গাড়িতে উঠতেই আয়নার মোবাইলে ওর বাবার ফোন আসে। আয়না ফোন কেটে দেয়। দাদা অসুস্থ থাকার সময় বাবা বাসাতেই ছিল, কিন্তু গত দুদিন রাতে বাসায় আসেনি। নিশ্চয়ই মহিলার বাড়ি ছিল। আয়না অবশ্য বাবার সঙ্গে কথা বলে না, চেহারাও দেখায় না। মুহূর্তের মধ্যে সমুদ্রের ফোন বেজে ওঠে। ফাহাদ সাহেব কল দিয়েছেন। সমুদ্র রিসিভ করে কথা বলে নেয়। এরপর গাড়ি চালাতে চালাতে বলল, আজকে তুমি আমাকে অনেক জ্বালিয়েছ। বিয়ে বাড়িতে এমন করে রীতিমতো সিরিয়াস করেছিলে। আমি ভদ্রর জন্য সহ্য করতে পেরেছি। আয়না চোখ গোল গোল করে তাকায় ওনার পানে। নীল আর বাদামি চোখের মনির মিলন ঘটে। সমুদ্র গাড়ির মোড় ঘুরিয়ে একটা অন্ধকার গলির ভেতরে গাড়ি থামায়। আয়না ভয় পায়, যদিও উনি সঙ্গে আছেন নিরাপদই থাকবে। তবু এমন কোলাহলবিহীন যানবাহনবিহীন অন্ধকার গলিতে গাড়ি থামানো রিস্কি লাগে তার। একটা ল্যাম্পপোস্টও নেই আশেপাশে। সমুদ্র আচানক ওর বাহুতে টান মারে। আয়না হেলে ওর দিকে ঢলে পড়ে। সমুদ্র সঙ্গে সঙ্গে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, এখন চালানোর পালা আমার। আয়না কিছু বলবে সেই সময়টুকুও পায় না। তার আগে সমুদ্র ওর অধর জোড়া মিলিয়ে ফেলে। ওর অধর জোড়ার সঙ্গে আপনা আপনি কথা বলা বন্ধ হয়ে যায়। ওর চোখ রসগোল্লার মতো বড় আর গোল হয়ে যায় ক্ষণে। আবেশে আবেগে লজ্জায় সব ধরনের অনুভূতির নতুন এক ফিউশনে উৎপন্ন অনুভূতি সাগরে ডুবতে ডুবতে আয়না ওনার শার্ট খামচে ধরে। কতক্ষণ পার হয় কে জানে। পেছন থেকে গাড়ির গ্লাসে কিল দেওয়ার আওয়াজে হুঁশ আসে ওদের। সমুদ্র সরে এসে ঠোঁট মুছে লুকিং গ্লাস দিয়ে ব্যাক ভিউ দেখে। গলির মোড়ে আরেকটা গাড়ি এসেছে, কিন্তু সমুদ্রের পার্ক করা গাড়ির জন্য আগাতে পারছে না জন্য গাড়ির ড্রাইভার নেমে এসেছে। হয়তো কয়েকবার হর্ন দিয়েছে, গালিগালাজও করছে। ওই সময় এই জগতে থাকলে গাড়ি সাইড করবে সে? আয়না বলে ওঠে,
বেশি রোমিওগিরি করলে এমনই হবে। আয়না জামা কাপড় প্যাকিং করছে। আজকে বৃহস্পতিবার বিকেল, আজকে রাতে বাসে করে শ্রীমঙ্গল যাচ্ছে তারা। সে ভীষণ এক্সাইটেড, যদিও বা সমুদ্রের একদম ইচ্ছা ছিল না যাওয়ার। ওর নাকি এই 2 দিন বিছানায় পড়ে পড়ে ঘুমাতে চাচ্ছিল, কিন্তু আয়নার জোরাজোরিতে ওনার না হ্যাঁতে রূপান্তর হয়। আয়না কেন যেন খুব শখ করে একটা লাল জর্জেটের শাড়ি সঙ্গে নেয়। চা বাগানে কেউ শাড়ি পরে বলে মনে হয় না, কিন্তু তবুও সে সঙ্গে রাখে শাড়ি। অপেক্ষায় থাকে সমুদ্রের আসার। ও অফিস সেরে একবারে এ বাসায় আসবে। ফোন হাতে নিল। খানিক বাদে আয়নার রুমে টোকা পড়ে। আয়না বুঝলো এটা বাবাই এভাবে টোকা দেয় দরজায়। সে নিশ্চুপ থাকে। কয়েকবার নক করে বাবা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আয়না একবারও তাকায় না বাবার দিকে। ফাহাদ সাহেব গলা খাকারি দিয়ে বলে, যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শেষ। দেখতেই তো পারছো। ফাহাদ সাহেব হতাশ হয়ে মেয়ের দিকে তাকালো। আয়নার একটা বদভ্যাস আছে, সে রেগে গেলে বা কষ্ট হলে কখনোই গলার স্বর চড়াও করে চিৎকার দিতে পারে না। তার জায়গায় অন্য কেউ হলে নিশ্চয়ই বাবার সঙ্গে এখন ঝগড়াঝাটি চিল্লাপাল্লা শুরু করে দিত, কিন্তু সে পারে না। মনের মধ্যে সব কষ্ট চাপা দিয়ে রাখে। এভাবে মনকে আর কতদিন চাপে রাখবে কে জানে। ফাহাদ সাহেব বলেন, সকালে নাস্তা খেতে ডাইনিং টেবিলে আসো না কেন? রুমে কেন খাচ্ছ? তোমাদের সঙ্গে একবেলাই খাই, দুপুর আর রাত তো পেরিয়ে যায় কাজেই। আয়না কিছু বলে না, নিশ্চুপ থাকে। ফাহাদ সাহেব পকেট থেকে কিছু টাকা বের করে টেবিলে রেখে বলল, বাইরে যাচ্ছ? টাকা সবসময় কাছে রাখবে, সাবধানে থাকবা। আয়না বলে উঠে, টাকা লাগবে না, নিয়ে যাও তোমার টাকা। ফাহাদ সাহেব রাগলেন না। ছোট থেকে মেয়েদের এত আদর যত্নে মানুষ করেছেন যে বকা দিলে নিজেরই খারাপ লাগে। তার উপর মেয়েটার বিয়ে হয়েছে, 2 দিন বাদে শ্বশুর বাড়ি যাবে। এমন দিনে রাগারাগি করতে চান না। সে আয়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবার উপর রাগ করে কতদিন থাকবে মা? ক্ষুদ্র একটা জীবন। তোমরা রেগে থাকলে আমি তো থাকতে পারি না, কষ্ট হয় অনেক। বাবাকে মাফ করা যায় না? আয়না ওর বাবার হাত সরিয়ে দিয়ে বলে, যাও তো বাবা এখান থেকে, ভালো লাগে না। তুমি কখনো ভাবো আমাকে নিয়ে? সব সময় ভাবি মা, তোমাদের জন্য ভাববো না তো কার জন্য ভাবো বলো? তুমি সব সময় তোমার দ্বিতীয় স্ত্রীর কথা ভাবো। ফাহাদ সাহেব কিছুটা থমকালেন, এরপর কিছু বললেন না। তিনি আসলে জানেন না কি করবে এমন পরিস্থিতিতে। আয়না কোনোভাবে তার সঙ্গে স্বাভাবিক হচ্ছে না। অপরদিকে শায়লা চাচ্ছে এ বাসায় এসে থাকতে। ওর নাকি একা দম বন্ধ লাগে, ওর ঘর সংসার চাই। একদিকে মেয়ের রাগ জেদ, অন্যদিকে শায়লার প্রাপ্ত অধিকার। কিভাবে দুটো বিষয় একসঙ্গে সামলাবেন তিনি? সে ফোঁস করে দম ফেলেন। আয়নাকে জানাতেই পারলেন না শায়লা আসবে খুব দ্রুত এ বাসায়। সমুদ্র সন্ধ্যার পর আয়নার বাসায় আসে। সে আসতেই আয়না খুব সুন্দর করে হাসলো তাকে দেখে। এতক্ষণের জমে থাকা সব কষ্ট মুহূর্তের মধ্যে উবে যায়। সমুদ্র ফিরতি হাসি ফেরত দেয়। দুজনের মধ্যে এখন সবটাই বেশ গোছালো। মনোমালিন্যের ছিটে ফোটাও নেই, অথচ 2 দিন আগেই দুজন দুদিকে সড়কে পা মারাচ্ছিল। সমুদ্র এসে আয়নার এক হাত ধরে টান মেরে বলল, কি ব্যাপার, রেডি হয়ে বসে আছো দেখছি। বুঝেছি, হানিমুনে যাওয়ার জন্য তর্স হচ্ছে না? এই হানিমুনে কে যাচ্ছে? তুমি আর আমি। মোটেও হানিমুনে যাচ্ছি না। বিয়ের পর ঘুরতে যাও কি হানিমুন বলে, বুঝছো? আয়না বলে ওঠে, না, এটা হানিমুন না, আপনার সব ফ্রেন্ডের সঙ্গে যাচ্ছি। সো ইউ ক্যান সে ইটস ফ্রেন্ড মুন, বাট প্লিজ হানিমুন না, ওকে? আয়না বলে ওঠে। সমুদ্র হতাশ চোখে তাকায়, এরপর বলে, চা দাও, চা খেয়ে মনের ব্যথা দূর করি। মনের ব্যথা মানে? যার বউ হানিমুনকে ফ্রেন্ড মুন বানায় তাকে তো চা খেয়ে মনের দুঃখ ব্যথা সারাতে হবে, বুঝলে না? আমার লাভ ক্ষতি নাই, জীবনটাই ক্ষতির খাতা। আয়না ওকে একবার ভেঙচি কাটলো। রাত 8টার মধ্যে সমুদ্র আয়নাকে নিয়ে বের হয়। ওর অস্ট্রেলিয়া থেকে কয়েকজন ফ্রেন্ড সিনিয়র জুনিয়র এসেছে। যার বিয়েতে গিয়েছিল ওর সাথে স্কুল থেকে পরিচয় হলেও দুজন অস্ট্রেলিয়ায় পড়তে গিয়েছিল। ওভারঅল 10-12 জন ফ্রেন্ড। তাদের স্পাউস নিয়ে একটা রিসোর্টে গেট টুগেদারের আয়োজন করেছে। মেডিকেলের ফ্রেন্ড বাদেও আরো কয়েকজন আছে। কারা কারা আছে সমুদ্র খোঁজ নেয়নি, কিন্তু দেখা গেল ওর ফ্রেন্ডরা বিশাল আয়োজন করেছে। অস্ট্রেলিয়া এই সময় ভ্যাকেশন চলছে। ওদের ব্যাচের বাঙালি বেশ কয়েকজন এসেছে দেশে। সবাইকে নাকি জানানো হয়েছে, ধারণা করা হচ্ছে 20 জন পার হয়ে যাবে। মিনি বাস নেওয়া হয়েছে। সমুদ্র আয়নাকে নিয়ে শেষের দিকের বাম পাশে রোতে বসে। আয়না জানালার ধারে সিটে বসবে বলল। সমুদ্র নিজে সব সময় জানালার ধারে বসে। ইনফ্যাক্ট ফ্লাই করার সময় ও উইন্ড সিটে বসা ট্রাই করে, তবে আজ আর বসলো না। আয়নাকে সিট দিল। আয়নাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওকে আনন্দিত হতে দেখে সমুদ্রেরও ভালো লাগছিল। তারা আগে ভাগে এসে পড়েছে। অনেক ফ্রেন্ডসরা এখনো এসে পৌঁছায়নি। যারা আসছে তা সবার সঙ্গে কথাবার্তা বলছে। একটু পর নীলা আর ওর হাজবেন্ড আসলো। সমুদ্র আয়না দুজনেই অবাক হলো। ওর আসার কথা ছিল না, হুট করে কেন আসলো? সমুদ্র জিজ্ঞাসা করে, কিরে তুই না বললে যাবে না? নীলা চোখ মুখ শক্ত করে বলে, তোরা আনন্দ করবি আর বসে থাকবো আমি? এটা হয় না।
তাছাড়া তোরে কল দিলাম, কল ধরলি না কেন? অ্যাটলিস্ট মেসেজ তো দেখবি। ফোনে চার্জ নেই। সমুদ্রের নীলার ভাবমূর্তি দেখে মনে হলো অনেক গুরুত্বপূর্ণ কিছু বলতে চাচ্ছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। সে আমলে নেয় না। আয়নার গা ঘেঁষে বসে পড়ে। খানিক বাদে বাস শ্রীমঙ্গলের দিকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ গান বাজানো হলো। রাত বাড়লে যাত্রীদের ঘুমের ডিস্টার্ব যেন না হয় সেজন্য গান বন্ধ করে দিয়ে লাইট নিভিয়ে দেওয়া হলো। লাইট নেভানোর সঙ্গে সঙ্গে সমুদ্রের দুষ্টামি বাড়ে। সে সোজাসুজি একদম আয়নার কোমর পেঁচিয়ে ধরে নিজের বুকের দিকে টেনে নেয় ওকে, কিন্তু খুব একটা সুবিধা করতে পারে না সিটের হ্যান্ডেল থাকার জন্য। বিরক্তি মুখে বলে ওঠে, পালের হ্যান্ডেল। আয়না ফিক করে হেসে ফেলে। এরপর বলে, ইদানিং আপনি অসভ্য ম্যাক্স প্রো হয়ে গেছেন। আগে তো এমন ছিলেন না। আগে কেমন ছিলাম? আগে শুধু অসভ্যই ছিলেন, যেটা তাও সামলানো যাচ্ছিল, কিন্তু এখন একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন। সমুদ্র ওর কানের কাছটা চুলের গোছা সরিয়ে দিয়ে নিজের মুখ ওর কানের কাছে এনে ফিসফিস করে বলল, এক্সট্রিম লেভেলে রোমান্টিক হওয়ার আগে আউট অফ কন্ট্রোল বলছো। এক্সট্রিম হলে তো বলবে কন্ট্রোল আউট অফ আর্থ। আয়না ক্ষণে কেঁপে সরে যেতে চায়, কিন্তু সমুদ্র ওর কোমর আঁকড়ে ধরেছিল। ওকে সরতে দেখে সমুদ্র ওকে টেনে নিজের বুকের কাছে হেলিয়ে শুইয়ে দিয়ে বলে, মিসেস আয়না, সরে গেলে তো হবে না, এখন তো কাজ শেষের গল্প চলছে। আয়না চুপ করে থেকে ওর বুকে কিল বসায়। এই যে বুকে খালি সুযোগ পাইলে কিল বসাও, হৃদয়টা ভেঙে চলে যায়। শ্রীমঙ্গল যখন পৌঁছে তখন ভোর 4টা, অন্ধকারই আছে এখনো। বাস একদম রিসোর্টের সামনে এসে থেমেছে। আয়না তখন সমুদ্রের বুকে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে, একদম আরামের ঘুম। এমন আরামের ঘুম অনিদ্রায় ভোগা মানুষদের চোখ দিয়ে দেখে শান্তি মেলে। ওর একদম তাকে ডাকতে মন চায় না। সে আর একটু শক্ত করে ওকে জড়িয়ে ধরে, ওর ফোলা ফোলা গালে হাত ছোয়ালো। এরপর কপালে চুমু দিতে পেছন থেকে নীলা এসে সামনে দাঁড়িয়ে বলে, কারো নজর না লাগুক। থু। সমুদ্র খানিক লজ্জা পায় এভাবে বন্ধুর সামনে ধরা খাওয়ায়। সে স্মিত হাসে কেবল। রিসোর্টে যেতে হবে, কিন্তু আয়না ঘুমে উপায় নেই। বিধায় আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আয়না ওঠো, দেখো পৌঁছে গেছে। আয়না। আয়না চোখ পিটপিট করে তাকায়। সঙ্গে সঙ্গে চোখের সামনে সমুদ্রের চেহারা ভেসে আসে। ও মুচকি হেসে তাকে শুভ সকাল বলে। সে মাত্র জাগ্রত হতেই নিজেকে সমুদ্রের বুকে দেখে। একদম বুকে গুটিসুটি মেরে কোলে শুয়ে থাকার মতো অবস্থায় আছে। ইতিমধ্যে বাস থেকে ওর সব ফ্রেন্ডরা স্পাউসদের নিয়ে বাস থেকে নামছে। এদিকটা ক্রস করে বেরিয়ে যাচ্ছে। যারা যাচ্ছে সবাই এই দৃশ্য দেখতে পাচ্ছে। এতগুলো মানুষের সামনে কোন আক্কেলে তাকে বুকে নিয়ে বসে থাকে? মানে এনার আর কোনো কাণ্ড জ্ঞান হবে না। সে উঠে বসে সবার আগে বলল, এভাবে সবার সামনেই আপনি আমাকে কোলে নিয়ে বসেছিলেন, লজ্জা নেই কোনো আপনার, তাই না? সমস্যা কোথায়? আমার বউকে তো করে নিয়েছে, অন্যের বউকে নিলে সমস্যা ছিল। আয়না রুড়ো কণ্ঠে বলে, বাচ্চা নাকি যে কোলে নিয়ে থাকবেন আপনি আমায়? আর শখ কত অন্যের বউ কোলে নিতে চান? আরেকবার এই কথা বলে আপনার মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলবে একদম। সমুদ্র চোখ টিপ মেরে বলল, বাচ্চা না, বাট বেবি গার্ল তো, তাই না? সেম বাট ডিফারেন্ট। হোটেল রুমে যাওয়ার পর সমুদ্র দেখলো তাদের একটা হানিমুন প্যাকেজ দেওয়া হয়েছে। হানিমুন প্যাকেজে শুধু রুম স্পেশালি ডেকোরেশন করা থাকে। সে যেন এতেই আকাশের চাঁদ হাতে পায়। এত খুশি হলো রুমে ঢুকে। আয়না কিছুটা অবাক নয়নে রুমের ডেকোরেশন দেখছে। কি সুন্দর ফুল দিয়ে সাজানো। জানালার ভিউ এত সুন্দর। বারান্দায় একটা ঝুলানো নেটের দোলনা টাইপ আছে, বেড টাইপের দোলনা। একদম শুয়ে পড়া যাবে সেখানে। ও দৌড়ে গিয়ে বারান্দার দোলনার মতো জায়গায় শুয়ে পড়ে। হাত পা ছড়িয়ে দিয়ে সৌন্দর্য উপভোগ করতে থাকে। সমুদ্র ওর কাণ্ড দেখে হাসে। ফাহাদ সাহেব জানিয়েছে তার মেয়েরা খুব একটা বাইরের পরিবেশে যায়নি, স্কুল বাসা এভাবেই দিন পার করেছে। এজন্য বুঝি মুক্ত প্রজাপতির মতো ওড়াউড়ি করছে এখন। আয়না একদম ছোট বাচ্চাদের মতো দোলনায় গড়াগড়ি খাচ্ছে। সে বারান্দায় দাঁড়াতেই মুগ্ধ হলো। এত নির্মল বাতাস, তার উপর আয়নার খিলখিল হাসি। সে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর কি ভেবে একদম আয়নার পাশে গিয়ে সেও শুয়ে পড়ে। আয়না ভ্রু কুঁচকে বলে, আপনার ভারে মনে হচ্ছে রশি ছিঁড়ে পড়বে। কি? আমাকে তুমি ইনডাইরেক্টলি ভারী বলছো? আয়না মাথা নাড়ায়। সমুদ্র সঙ্গে সঙ্গে ওর উপর শুয়ে পড়ে। আয়না নড়ে চড়ে উঠল। সমুদ্র নিজের মুখ ওর কাছে আনতেই আয়না দ্রুত ওর ঠোঁটে নিজের হাত রেখে কিছু করা থেকে আটকে রেখে বলল, মিস্টার ওশান, এটা আপনার বেডরুম না। সমুদ্র ভ্রু কুঁচকে মুখ দিয়ে শব্দ করে। আয়না দ্রুত হাত সরিয়ে নেয়। সমুদ্রের ঠোঁট ছাড়া পেতেই ও জবাব দিল, বেডরুমের চেয়ে অধম হলো হানিমুন কটেজ। সমুদ্র নিচু হতে ধরলে আয়না হাসতে হাসতে ওকে ধাক্কাতে লাগে। এরপর বলে ওঠে, চলেন নিচে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট তো করতে দিচ্ছ না, খালি বাধা দাও। আয়না দ্রুত ওকে সরিয়ে দিয়ে কেটে পড়ে। ওনাকে ফেলে রেখে সে নিচে চলে যায়। সমুদ্র 2 মিনিট টি গার্ডেন ভিউ সহ বারান্দায় শুয়ে আরাম করে। এরপর আস্তে ধীরে টি শার্ট চেঞ্জ করে একটা শার্ট আর ট্রাউজার গায়ে দিয়ে বের হয় সকালে নাস্তার জন্য। বুফে ব্রেকফাস্ট, সবাই নিশ্চয়ই ফ্রেশ হয়ে নাস্তা করছে। সে নিচের
ফ্লোরে এসে এদিক ওদিক তাকাতেই দেখলো লম্বা একটা টেবিলে তার বন্ধুরা বসে আছে, নীলা আয়নাও আছে। সে এগিয়ে যেতে লাগে, কয়েক কদম আগাতেই চোখ সামনের দিকে পড়ে, ক্ষণে পা অসাড় হয়ে আসে, স্তব্ধ হয়ে এক পল থমকে দাঁড়ায়। কাকে দেখলো সে মাত্র? চোখের ভুল না তো? চোখ আপনা আপনি বড় হয়ে আসে। ওর অভিব্যক্তি দেখে যে কেউ বলে দিতে পারবে যে ওর ভেতর দিয়ে বড়সড় ঝড় বয়ে গেল। কেমন শূন্য কিন্তু গরম চোখে তাকিয়ে থাকে। চেয়ার সামনে থাকা সত্ত্বেও বসে না, ঠায় দাঁড়িয়ে থাকে, চোখের পলক ফেলে না। আয়না একবার তার দিকে তাকিয়ে বসতে বলে, তবুও বসে না সমুদ্র। গোল টেবিলের একদম আয়নার বিপরীতে বসে থাকা ব্যক্তি তার নারী কণ্ঠে রিন রিন সুর তুলে বলে, হাই, কেমন আছো সমুদ্র? অনেক দিন পর দেখা। সমুদ্র প্রত্যুত্তরে নিশ্চুপ থাকে। চোখের সামনে নিজের এক্সকে দেখে হতবুদ্ধি হয়ে পড়ে সমুদ্র। কিং কর্তব্য বিমুষে ইউষার উপস্থিতি এই আসরে কখনোই আশা করেনি। চোখ জুড়ে আধার দেখে, স্মৃতির মানুষপটে কিছু আবছা সুন্দর বিস্ত্রী স্মৃতি ভেসে উঠতে চোয়াল শক্ত হয়, কপালের রং স্পষ্ট দেখা যায়। সেই ইউষার বলা কথা সম্পূর্ণ উপেক্ষা করে আয়নাকে উদ্দেশ্য করে বলে, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো রুমে। আয়না নিজেও সামান্য চকিত উঠে ওনার আজব ব্যবহারে। একজন ফ্রেন্ড সৌজন্যবশত কুশল বিনিময় করছে, অথচ উনি জবাব তো দিল না, তাকালো না একবারও। এত আনকালচার্ড ব্যবহার কেন? উপরন্তু গলার স্বর শুনে মনে হচ্ছে রেগে আছে। সে নরম গলায় বলে, আচ্ছা আপনি যান, আমি চা নিয়ে আসছি। ইউষা এবারে দ্বিতীয় দফায় বলে ওঠে, সমুদ্র, কথা বললে না যে? সমুদ্র সে প্রশ্নেরও উত্তর না দিয়ে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে। আয়না ওর হয়ে সাফাই গিয়ে ইউষাকে উদ্দেশ্য করে বলে, ওনার মনে হয় মাথা ব্যথা করছে, এই জন্য চলে গেছে। ইউষা ব্রেডে জেলি লাগাতে গিয়ে থেমে গিয়ে বলল, ওর তো মাথা ব্যথার সমস্যা নাই। কথাটা বলেই কেমন চুপসে গেল। এরপর একদম চুপ মেরে যায়, যেন বোম মারলেও মুখ দিয়ে কথা বের হবে না। আয়না ভ্রু কুচকে তাকায়। মেয়েটাকে দেখলে মনে হবে বাঙালি, কিন্তু কাছ থেকে মিশলে বোঝা যায় ও কেবল দেখতেই বাঙালি, বাকি সবকিছুই ভিনদেশীদের মতো। তবে বাংলা জানে, নামটাও সুন্দর ইউষা, দেখতেও অনেক সুন্দর, একটু বেশিই মনে হয় সুন্দর। কিন্তু উনি কি সমুদ্রকে খুব ভালো মতো চেনেন? কিভাবে জানলো সমুদ্রের মাইগ্রেন বা মাথা ব্যথার ইস্যু নেই? আয়না প্রশ্ন করত, কিন্তু সমুদ্রের জন্য চার ব্রেকফাস্ট এসে যাওয়ায় সে উঠে চলে যায়। হোটেল রুমে ঢুকতে সিগারেটের গন্ধ নাকে আসে। আয়না নিজে ব্যক্তিগতভাবে সিগারেটের স্মেল নিতে পারে না। সিগারেটের স্মেল নাকে গেলে নিঃশ্বাস নিতে সমস্যা হয় তার। কিন্তু উনি তো এভাবে সম্মুখীনে কোনোদিনও সিগারেট ধরায় না। আজ তবে নিয়ম ভঙ্গ হলো কেন? আয়না ডাক দেয়, শুনেন। সমুদ্র বারান্দা থেকে ওকে একবার দেখে নিয়ে সিগারেট ফেলে সরিয়ে দিয়ে ভেতরের দিকে এসেই বলে ওঠে, আয়না চলো, পরের বাসে ঢাকা ব্যাক করি। এটা শোনা মাত্রই সে বিস্ময়ে হা হয়ে যায়, চোখ কপালে উঠে যায়। বলে কি এই ছেলে? আসার 3 ঘন্টা পেরোলো না, এর মধ্যে নাকি ব্যাক করবে? সে বলে, মোটেও না, মাত্র আসলাম, কিছুই তো দেখলাম না, না ঘুরে যাব নাকি? দেখার তেমন কিছু নেই, ওই সবুজ পাতা ছাড়া আর কিছু নাই দেখার মতো। আয়না তার হাতে খাবারের প্লেট তুলে দিয়ে বলে, খেয়ে উদ্ধার করুন আমায়। সরি, উদ্ধার করতে পারলাম না তোমাকে, খাচ্ছি না। হুট করে কি হলো আপনার? কেমন আজব ব্যবহার করছেন। ওই আপুর সঙ্গেও রুড বিহেভ করলেন, কি হয়েছে বলুন তো? জার্নি করার জন্য খারাপ লাগছে, এখন খারাপ লাগা সরে নিয়ে মানুষের সঙ্গে গপ্প করতে হবে, এটাই চাইছ? এটা একবারও চাইনি। সমুদ্র বিরক্তি নিয়ে বিছানায় শুয়ে পড়ে। এরপর চার্জে থাকা ফোন অন করতে দেখে গতকাল রাতে নীলা তাকে মেসেজ দিয়েছিল যে ইউষাও আসবে। ওর কমন ফ্রেন্ড শ্রেয়সীর মাধ্যমে এ ট্যুরে ইনভাইটেশন পেয়েছে। সমুদ্র ফোন জোরে ফেলে দেয়। আয়না সামান্য চমকে ওঠে। সমুদ্রের শরীর খারাপ লাগছে বাহানা দিয়ে দুপুর অব্দি বিছানায় গড়াগড়ি খায়, খাবার অব্দি খায় না সে। দুপুরের দিকে নীলা আসে সঙ্গে নুহাকে কোলে নিয়ে। আয়না আজও নুহাকে কোলে নিয়ে খেলতে ব্যস্ত থাকে। এই ফাঁকে 2 বন্ধু বারান্দায় যায়। আয়না আড়ালে 2-1 কথা বলতে চায়। নীলা ধমকের সুরে বলে, ফোন অফ রাখোস কেন? সমুদ্র বলে, চার্জ ছিল না বাল, ওইখানে কেন এসছে? আমি কিভাবে বলবো? জানার পর আমি নিজেই শক। ও তোদের মধ্যে কোনো ঝামেলা করবে না তো? আয়নাকে সব বলে দেয় যদি? এবারও কোনো ঝামেলা করলে আই উইল কিল হার। আর কি বলবে ও? কোন মুখে বলবে সে? শোনো, তোমার হাজবেন্ডকে আমি চিট করেছে। নট ফানি অ্যাট অল ভাই, আমার ভয় হচ্ছে। তুই নিজ থেকে কেন সত্যিটা বলিস না? তখনই আয়নার হাসির শব্দ কানে আসে। নিশ্চয়ই নুহাকে নিয়ে খেলার চলে হাসছে। সমুদ্র ঢোক গিলে অসহায় মুখ করে ছোট করে বলে, কি বলবো বলো, আমি সাহস পাই না। শুধু প্রাক্তন হলেও কথা ছিল, কিন্তু ও যে ইহুদি, মাত্র শত্রু ইসরায়েলি। ওকে ভালোবেসে আমি নিজের দেশ, জাতি, পরিবার এক প্রকার ত্যাগ করতে ধরেছিলাম। পিতার কাছে ত্যায্য পুত্র, মায়ের অবাধ্য ছেলে। এসব বললে আমাদের রিলেশনে ভয়ঙ্কর প্রভাব পড়বে। আপাতত আমি মানসিকভাবে এত স্ট্রং নই। এমন হতে পারে এসব শুনে আয়না আমার থেকে দূরে সরে পড়লো। পারবো না এসব কালো অতীতের ব্যাখ্যা দিতে, নিজেরই ভয় লাগে।
একদিন না একদিন তো বলতেই হবে। বলবো খুব শীঘ্রই। দুপুরের পর সমুদ্র আয়নাকে নিয়ে রিসোর্ট ঘুরতে বের হয়। সব মিলিয়ে ওর ক্লান্ত লাগে। সে চেয়ারে গায়ে নিয়ে বসে, কিন্তু আয়না ছুটে ঘুরে বেড়ায়, ছবি তুলে। কোন দিকে যাচ্ছে আসছে ও ভালোই জানে। সমুদ্র বসে থেকে ওকে দেখছে। বেশ খানিকটা সময় অতিবাহিত হয়। ও আনমনে আয়নার অনেকগুলো ছবি তুলে নিজের ফোনে। এমন সময় ইউষার আগমন ঘটে। আজ গুনে গুনে 1 বছর পর দেখা। ও আগের মতোই আছে, একদম চেঞ্জ হয়নি। সমুদ্র সরে যেতে ধরলে ইউষা পথ আটকায়, বলে ওঠে, চলে যাচ্ছ কেন? সমুদ্র থামে কিন্তু কিছু বলে না। ইউষাই বলল, কেমন আছো? ভালো, অ্যাকচুয়ালি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমার ওয়াইফের সঙ্গে দেখা হলো, লেকের ধারে বসেছিল, আমিও ওদিকেই ছিলাম। ও আচ্ছা। বেশ কিছুক্ষণ কথা হলো। সমুদ্র একটু সরে ওর থেকে দূরে পাশাপাশি দাঁড়ায়, যেন একে অপরের চেহারা না দেখতে পায়। তবে আয়নার নাম শুনে ও নিজে থেকেই বলে, আমার ওয়াইফ অনেক সুইট না? Yes, she is very sweet girl I have ever seen. But do you love her? সমুদ্র চকিতে উঠে ওর এই প্রশ্নে, তবে খুব সাবধানে বলে ওঠে, তোমার মুখে ভালোবাসা ওয়ার্ডটা মানায় না। তাহলে কার মুখে মানায়? তোমার। তুমি নিজেও বিয়ের আগ মুহূর্তে আমায় কল করেছিলে। কেন ফিরতে চাচ্ছিলে যদি এতই লয়াল হও? সমুদ্র সবটা শুনলো। ওই দিনের করা সেই একটা ভুল তাকে এভাবে ইউষার সামনে অপমানিত করে ছাড়লো। সে শান্ত স্বরে মাথা ঠান্ডা রেখে শক্তপোক্ত ভাবে বলল, তখন আমি ওর মায়ে বাধা পড়িনি, এর জন্য আবার গন্ধযুক্ত ডোবায় ঝাপাতে চেয়েছিলাম। জানো তো, পোকারা ভুল করে বারবার জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে মরে। আমারও এই অবস্থা হচ্ছিল। জিজ্ঞেস করলে না যে ওকে ভালোবাসি কিনা? দেন দি আনসার ইজ ইয়েস, আই লাভ মাই ওয়াইফ। ইউনো, একটা টক্সিক জীবন থেকেও আমাকে উদ্ধার করেছে। সুন্দর একটা গোছালো লাইফ উপহার পেয়েছে ওর থেকে। আমার প্রশ্নের উত্তর এটা না। কি উত্তর চাও? তুমি ভাবছো আমি এখনো তোমার প্রতি উইক? না, বিয়ের দিন থেকে আমি তোমাকে সম্পূর্ণভাবে ভুলে গেছি। সেদিনের করা ভুলের জন্য আমি গিল্ট, বাট আই এম টোটালি ডান উইথ ইউ। ইটস অল ওভার টুইঙ্কল ক্যারল। ইউষা একটু ভেবাচাকা খায়। এই নামে সমুদ্র ওকে ডাকেনি কোনোদিনও। এছাড়াও এর আগে সমুদ্রকে এত শক্তভাবে ওর সাথে কথা বলতে দেখেনি। সবসময় নরম ভাবে বলতো কথা। ওর এই পরিবর্তনে অবাক না হয়ে পারে না, তবুও দমে না। সে বলে ওঠে, এতই যখন প্রেম, তাহলে তোমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নেই কেন? সমুদ্র ভ্রু কুচকে বলে। মানে কি? ইউষা আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, তোমাদের মধ্যে ফিজিক্যাল কিছু হয়নি কেন? প্রাক্তনের মুখে এমন প্রশ্ন শুনেও বেশ রেগে যায়। মন চাচ্ছিল থাপ্পড় মারতে, কিন্তু ভিনদেশি কালচারে এসব খুব খোলামেলা আলাপ হয়। সে শান্ত থাকলো কিন্তু নিশ্চুপ। ইউষাই বলে ওঠে, তোমার ওয়াইফ নিজেই বলেছে। এসব জিজ্ঞেস করো? রবিশ ম্যান, কারো পার্সোনাল লাইফ নিয়ে কে এভাবে জানতে চায়? এত লাইফলেস কেন? আমার মনে হচ্ছে আমার ওয়াইফ আমার সংসার দেখে তুমি ঈর্ষাবোধ করছো। নতুন বয়ফ্রেন্ড তৃপ্তি দিতে পারছে না? ইউষা একটু সংকোচ বোধ করে। সমুদ্র ভুল বলেনি। ওর আসলে আয়নাকে দেখে জেলাসি ফিল হচ্ছে। যদিও সে নিজেই সমুদ্রের উপর চিট করেছিল, তাও মনে হচ্ছে আরেকবার সমুদ্রের ভালোবাসা পেলে ধন্য হতো। কেমন পাগলের মতো ওকে ভালোবাসতো সমুদ্র, অথচ সে অবহেলা দিয়েছে শুধুই। এখন সমুদ্রের এমন ড্যাম কেয়ার ভাব তার সহ্য করতে কষ্ট হচ্ছে। সমুদ্র যেভাবে তার জন্য পাগল ছিল, ইউষা ভেবেছিল ওকে দেখা মাত্রই সমুদ্র সব ফেলে চলে আসবে, কিন্তু ও হাই অবধি বলেনি। উপরন্তু যার জন্য সমুদ্রের সঙ্গে সে চিট করে ওই ব্যক্তির সঙ্গে আর সম্পর্ক নেই তার। ইউষা কনফিডেন্সের সাথে বলে, তুমি এখনো ভালোবাসো আমাকে, তাই না? সমুদ্র এই কথায় হাসলো খুব। এতে অপমানিত বোধ করে সে। সমুদ্র বলে ওঠে, শোনো, পারলে আমি অতীত মুছে দিতাম। আমাদের আফসোস হয় কেন আমাদের সাক্ষাৎ হলো। এর যে একদম প্রথমে আয়নার সঙ্গে দেখা হলে মন্দ হতো না। সন্ধ্যায় বারবিকিউ এর আয়োজন করা হয়। অন্ধকার নামলে রিসোর্টের দোতলা বিল্ডিং এ ছাদে সবাই একত্রিত হয়ে বারবিকিউ তৈরিতে ব্যস্ত। সমুদ্র নিজে কয়লা জ্বালিয়ে বারবিকিউ এর মুরগির পিস নাড়াচাড়া করছে। বারবিকিউ পার্টিতে আয়না লাল শাড়িটা পরেছে। ও সবার সঙ্গে হেসেই কথা বলছে। সমুদ্র বারবার ওর দিকে তাকাচ্ছে। আজকে ওকে দেখতে এত সুন্দর কেন লাগছে, চোখ ফেরাতে পারছে না সে। এমন সময় নিয়াজ বলে ওঠে। আয়না তখন জুস খাচ্ছিল। সে প্রশ্ন করে, উনি গান গাইতে পারেন? আয়নার এহেন প্রশ্নে সমুদ্রের সব ফ্রেন্ডরা হেসে ফেলে। ইউষাও উপস্থিত ছিল। এতক্ষণে মুখ খুলল। ছাদে আসার পর একটা কথাও বলেনি। ও বলে ওঠে, অয়না, তুমি জানোই না সমুদ্র গায়? কেমন ওয়াইফ তুমি? আয়নাকে সামান্য দমতে দেখা গেল, তবে সমুদ্রের ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি গান গাওয়া ছেড়ে দিয়েছি, সেজন্য জানে না। পরিস্থিতির সাথে অনেক অভ্যাস বাদ দিতে হয়। আমি গান গাওয়া বাদ দিয়ে দিয়েছি আর অনেক আগে থেকে। ও আমার লাইফে নতুন এসছে, তাই জানে না। সবাই চুপ হয়ে গেল সমুদ্র ইউষার বাকবিতণ্ডায়। তবে আয়নার শখ জাগলো ওনার কণ্ঠে গান শুনবে। ও অনুরোধ করে বলে, প্লিজ আজকে আবার গান গেয়ে শোনান, আমার খুব আপনার গলায় গান শুনতে মন চাইছে।
সমুদ্র তৎক্ষণাৎ প্রস্তাব নাকচ করে দিল। সে একবার ইউষার দিকে তাকালো, ওর চোখে কেমন জিতে যাওয়ার আনন্দ। অপরদিকে আয়না মুখ গোমরা করে আছে। এরপর দুদণ্ড সময় নিয়ে কি যেন ভেবে নিয়ে বলে, আমার বউয়ের ইচ্ছে পূরণ করাই আমার দায়িত্ব, ওর কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে চায় না। ওর জন্য হলেও তাহলে দুলেন গাই। মুহূর্তে সব বন্ধুরা হাততালি দিয়ে হইচই শুরু করলো। সিটি বাজালো দুজন বন্ধু, সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে। সমুদ্র গলার কণ্ঠ আসলেই সুন্দর, কেমন মায়া জড়ানো গানের কণ্ঠ ওর। ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী ছিল। আয়না ওই সময় একগাল হাসি হাসে, গিটার হাতে নিয়ে গলার স্বর একটু উঁচু করে বলে, দিস সং ইজ ফর মাই বিলাভেড ওয়াইফ আয়না, শুধু তোমার জন্য। গিটারের সুর তুলে মাথা নিচু করে গাওয়া শুরু করে। সে মাথা উঁচু করে একটু হেঁটে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ওর হাত নিজের হাতে নিয়ে বাকি লাইনগুলো গাইল। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না, আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। আয়নার এই মুহূর্তগুলো কেমন রূপকথার মতো লাগছিল, একটা ঘোর কাজ করছিল। ও মোহময় চোখে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে সর্বক্ষণ। পলক ফেলতে মন চায় না তার। 0.1 ন্যানো সেকেন্ডও এই দৃশ্য মিস করতে ইচ্ছুক না মন। সমুদ্র ওকে একবার ঘুরিয়ে এনে নিজের কাছাকাছি দাঁড় করিয়ে গাইতে থাকে। এরপর কোমরে হাত রেখে একটু কাপল ডান্স দেওয়ার ভঙ্গিমায় অনেকটা নিকটে অবস্থান করে দুজনে। ওনার পারফিউমের সুঘ্রাণে মাতোয়ারা হতে থাকে আয়না। আয়না ওর হাত আঁকড়ে ধরে। মৃদু আলো ছায়ায় ওর কেমন লাগতে থাকে। ওনার শার্ট অপর হাত দিয়ে ধরে ফেলে, যেন ছেড়ে দিলে উনি চলে যাবে কোথাও। সমুদ্র গান গাওয়া থামিয়ে আস্তে করে বলে, ম্যাডাম, এটা আপনার বেডরুম না, আমি কোনো হানিমুন করতে আসিনি, ছাড়ুন। লোকে দেখলে বলবে মেয়েটার খুব ইয়ে তো। আয়নার সঙ্গে সঙ্গে সরে যায়, ভীষণ লজ্জা পায় ও। সমুদ্র আলতো হেসে শেষ 2 লাইন গায়। গান শেষ হওয়ার পর আয়নার ধ্যান ভাঙে সমুদ্রের। তবে সমুদ্র থেমে নেই, শব্দ করে নাম উচ্চারণ করে থেমেই নেই। গিটারটা জোরে করে ফ্লোরে ফেলে দিয়ে ছুটে যায় ছাদের কর্নারে। আয়না সহ সবার দৃষ্টি সেদিকেই গেল। ইউষা ছাদের কর্নারে দাঁড়িয়েছিল। ওর স্কার্ফে বারবিকিউয়ের জ্বলন্ত আগুন লেগে গেছে, কিন্তু ও খেয়াল করেনি। সমুদ্র নাম ধরে ডাকায় তাকাতেই খেয়াল হতেই প্যানিক হয়। বলতে গেলে উপস্থিত সবার মধ্যে ভয়ের আভাস ঢুকে যায়। তবে ভাগ্য সহায় ছিল, সমুদ্র সময় মতো ওর কাছে গিয়ে স্কার্ফ টান মেরে ফেলে দেয়। নিয়াজ কোথা থেকে পানি এনে আগুনে পানি ঢালে। বড় কোনো দুর্ঘটনা হতে বেঁচে যায় ও। পরবর্তীতে পার্টির আমেজে ভাটা পড়ল। সমুদ্র বারবিকিউ স্ট্যান্ডের সামনে আয়নাকে আসতেই দেয়নি। নীলার সঙ্গে ওইদিকে বসিয়ে রাখে। বারবিকিউ বানানোর পর 1 টাইম প্লেটে সার্ভ করা হয়। সে প্লেট নিয়ে আয়নার কাছে যায়। ওই সময় আবহাওয়া কিঞ্চিত খারাপ হয়, বাতাস বইতে শুরু করে। হু হু বাতাসে গরম প্লেট নিয়ে শাড়ি চুলের উড়াউড়িতে বেশ বিরক্ত হয় আয়না। সমুদ্র তা খেয়াল করে। সে খাবার প্লেট নিজের হাতে তুলে নিয়ে বলল, খায় এখন আরাম করে। আয়না খাচ্ছিল, কিন্তু ওর জেদি অবাধ্য চুল উঠছে। সমুদ্র একটু পরপর চুল সরিয়ে কানের পিছে রাখছিল। অমন সময় ইউষা একবার এদিকটা এসে ওদের দেখে ফিরে চলে যায়। খাওয়ার পর্ব চুকে যেতেই মেয়েরা ক্লান্ত হয়ে সবাই রুমে ফিরে যায়, কিন্তু ছেলেরা বোতল খুলে। আজ অনেকদিন পর সমুদ্রও খেলো। ফ্যামিলির সাথে থাকে না জন্যেও খায় না এসব ছাইপাস, কিন্তু আজ ফ্রেন্ডরা ফোর্স করে। সকলেই হালকা টুকটাক পান করে। নিয়াজ বলে ওঠে, কিরে বেটা, আমি তো ভাবছিলাম তুই তো ভাবের সঙ্গে আঠার মতো লেগে থাকবে, তুই এখন এখানে কি করস? রাত পার হলে আফসোস করবি কিন্তু। ফ্রেন্ডের এমন লাগামহীন কথায় সমুদ্র ধমক দিয়ে বলে, চুপ করো। রিয়াদ ফ্রেন্ডও একটু বেশি করে ফেলেছে। ও বলে ওঠে, আমার হানিমুনে আমরা রুম ছেড়ে বেরিয়েই হতাম না, আর তুই দেখি গৃহ আর পৃথিবীর মধ্যে দূরত্ব মেনটেন করিস। নিয়াজ বলে, শায়নহারা মি আগেই কইছে তোর ভাইয়ের চিকিৎসা দরকার। রিয়াদ ফের বলে ওঠে, দোস্ত, ভাদ্র মাস আর হানিমুন সিজন দুইটাই বছরে একবার আসে। জিলে আপনি জিন্দেগি ভাই। নিয়াজ বলে, ভাগনা ভাগ্নে দেখেই অস্ট্রেলিয়া যায়। ওরা সমুদ্রের হানিমুন উপলক্ষে আরেকটা খুলে। এগুলো সব বাহানা। এতক্ষণ সমুদ্র জাস্ট অল্প একটু ঢোক গিলছিল। এবারে ওরা কেউ শুনেনি। অনেকগুলো খাওয়ায় দেয়, যার অর্ধেকও মুখ থেকে ফেলে দেয়। তাতেই মাথা টলতে থাকে। সবটা খেলে নির্ঘাত মাতাল হতো। হোটেলের রুমে আসতে ক্যান্ডেল লাইট জ্বালানো দেখলো সে। ফুলের গন্ধে মাতলামি আরও এক স্কেল যে কারো বেড়ে যাবে। তার চোখ একজনকে দেখার জন্য তৃষ্ণাতুর। চোখ ঠিকই তার প্রয়োজনকে খুঁজে নেয়। আয়না তখন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। শাড়ি খুলেনি, ড্রেস চেঞ্জ করেনি এখনো। ওর আঁচল ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। চুল সামনের দিকে থাকায় ওর অনাবৃত ফর্সাপির দৃশ্যমান। আজকে সমুদ্রের নিজের উপর নিয়ন্ত্রণ নেই। স্টেবল থাকাকালীন খুব পারফেক্টলি নিজেকে সামলে চলে, কিন্তু আজকে ও যেন নিজেই জলোচ্ছ্বাস। সবকিছু ভেঙে দিতে মন চাচ্ছে। দুজনের হৃদয় ভেঙে চুরে একসঙ্গে
কুমোরের মাটির পাতিলের মতো নতুন করে দুটো হৃদয় করতে মন চাচ্ছে। নিজের হৃদয়ের কিছু অংশে ওর হৃদয়ের খণ্ডাংশ রাখতে চায়। সমুদ্র এগিয়ে এসে ওর কাঁধে থুতনি রেখে পরপর গালে চুমু খেতে থাকে। আয়নার টনক নড়ে। সে অস্থির হয়ে উঠে যেতে চাইলে সমুদ্র আটকে রেখে বলল, বারণ আছে নাকি? তাহলে মিসেস রহমান, আজকে আপনার কোনো বাধা মানছি না, কেমন? আর যদি বেশি কই মাছের মতো লাফাও তাহলে আজকে বেঁধে ফেলবো। ঠিক কেমন অসভ্য আপনি, এসব কি বলেন? আর গা দিয়ে আমার স্মেল কেন আসছে? সমুদ্র মুখ গোমরা করে বলে, আমার গায়ের গন্ধ তোমার ভালো লাগে বুঝছি? ব্র্যান্ড নিউ তাতেই দোষা, পুরাতন হলে ফেলে দিব আমাকে। সমুদ্র ওর হাত কোমর থেকে আস্তে করে সামনে অগ্রসর হয়। অবাধ্য হাত দুটো অস্থিরতা বাড়ায়। সমুদ্র ওর মুখে আয়নার কানের কাছে এনে ফিসফিস করে বলে, তোমার মুখে গন্ধ, তাও তো আমি থেমে থাকিনি। কত লম্বা সময় ধরে ফিল দিলাম কেবল ভালোবাসাবাসি আছে বলে। ওনার এমন পিত্তি জোলা মার্কা কথায় আয়না দাঁড়িয়ে সামনের দিকে ঘুরলেই সমুদ্রকে টেনে একদম নিজের কোলে তুলে নেয়। কোনো কথা নেই, সিগন্যাল ছাড়াই। আয়না হতভম্ব হয়, কিন্তু সমুদ্র মিচকা শয়তানের মতো হাসে, যেন ওই কথাটা মাছের টোপ ছিল। মাছ টোপ মুখে দিতে জাল দিয়ে আটকে ফেলল। ওকে পাজা কোলে তুলে বেডের দিকে পা বাড়ায়। দুজনেই ফুলের পাপড়ি যুক্ত বিছানায় বসে। মোমবাতির আলোয় সমুদ্র একবার নিজের বউকে দেখে নেয়। লাল শাড়িতে ওকে এত বেশি অপরূপ লাগছে। ইচ্ছে করে ওর মাথা খারাপ করার জন্য এই মেয়ে বোধ করি লাল শাড়ি পরেছে, কারণ ও খুব জানে সমুদ্রের লাল শাড়ির প্রতি দুর্বলতা আছে। লাইট নিভিয়ে কেবল ঝাড়বাতি জ্বালিয়ে রাখলো। ঘরময় লো লাইটে টিপটিপ মোমবাতি, বারান্দা থেকে আসা হিমেল বাতাসে ফুলের গন্ধে কেবল ভালোবাসাময় সুবাস। সমুদ্র ফুলের কিছু পাপড়ি আয়নার মুখে আস্তে করে ছিটিয়ে দিয়ে বলে, গরম লাগছে অনেক। এসি অন করেন না, শার্ট খুলবো। ঘরমাক্ত শরীর থেকে নেশায় বুধ থাকা সমুদ্র শার্টের বোতাম খুলতে পারছিল না। ভুলভাবে বোতাম টান মারছে। আয়নার মায়া হলো, সে নিজে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বোতাম খুলে দেয়। সমুদ্র সঙ্গে সঙ্গে সাদা শার্টটা ফ্লোরে ছুঁড়ে মারে। এরপর আয়নার চোখে মুখে ঠোঁটে কপালে ঘাড়ে আলতো হাত ছুঁয়ে আদর করতে থাকে। ওনার নীলচে চোখের দিকে তাকিয়ে আয়নার মায়া হয়। ও গিয়ে ওনার কপালে ঘাম মুছে দিয়ে চোখে আলতো চুমু বসায়। এতেই যেন কাল হলো। শান্ত ছেলেটা কেমন অশান্ত হয়ে গেল। ঠিক যেমন শান্ত সমুদ্র আচানক ফুলে ফেপে ফুসে কেমন খ্যাপাটে দুর্বার হয়। আয়নাকে নিয়ে বেডে শুয়ে পড়ে। আয়নার উপর শুয়ে সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে বলে, তোমার জ্বর আসার কারণ হতে চাই পাখি। আয়না কেঁপে ওঠে ওনার কথায়। বরফের মতো জমে আসে ওর শরীরের রক্ত কেমন অস্থির লাগে। নিঃশ্বাস ভারী হতে থাকে তার। লজ্জায় লাল হয়ে আসে মুখ। ওনার দিকে তাকিয়ে থাকতে পারে না সে। আজ সত্যি সমুদ্র ভীষণ অশান্ত ছিল। অধৈর্য বটে, যেন এখনই এই মুহূর্তে আয়নাকে হাসিল করতে তৎপর। ও বেড সাইডে থাকা মোমবাতি ফু দিয়ে নিভিয়ে দেয়। এরপর এলোপাথারি ভাবে আয়নার কপালে গালে ঠোঁট ছোঁয়ালো। নিজের দু হাতের আঙ্গুলগুলো আয়নার হাতের আঙ্গুলের ভাঁজে গুজে দেয়। ওর অমান্য মন আজ সবটা অমান্য করে বসে। গলায় আলতো করে ঠোঁট ছোঁয়ায়। আয়না তিরতির করে কেঁপে ওঠে। সমুদ্র ওই তিরতির কচি পাতার মতো কম্পিত ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেমন মোহ কাজ করে তার মধ্যে। সময়ের সাথে পাল্লা দিয়ে ঘড়ির কাঁটা ও হৃদস্পন্দনের গতি পর্যায়বৃত্ত গতিতে ঘুরতে থাকে। দুজনের হৃৎপিণ্ড ভীষণ তীব্রভাবে ধুকপুক করে একে অপরকে খুব কাছে পেতে চায়। এক সময় কাছাকাছিও আসে তারা। হয়তো এতটা কাছাকাছি আসায় ভালোবাসার শেষ প্রান্ত, শেষ পর্যায়ে। বারান্দার খোলা দরজা দিয়ে হিমেল বাতাসে মোমবাতির আলো নিভতে থাকে সমুদ্র আয়নার ভেতরকার দাও দাও মননাগুন। বাতাসে সাদা পর্দা উঠতে থাকে। রাত গভীর হয়। আকাশে চাঁদের লুকোচুরি খেলা চলে। দূরে কোথাও মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায় থেকে থেকে। পরদিন খুব সুন্দর একটা সকাল প্রকৃতি উপহার দিল। একদম মেঘমুক্ত, স্বচ্ছ, স্নিগ্ধ, রোদময় আকাশ। এমন আবহাওয়া সকল ভ্রমণ পিয়াসুদের জন্য আশীর্বাদ। পর্দার ফাঁক বলে যখন সূর্যের আলো চোখে মুখে এসে লাগে, বরাবরই সমুদ্রের ঘুম ছুটে যায়। কাল রাতে দেরিতে ঘুমালেও খুব গভীর ঘুম ঘুমিয়েছে সে। চোখ মেলে আশেপাশে তাকালো। আয়না এখনো তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ওর নিষ্পাপ কোমল মুখখানা দর্শন মাত্রই সমুদ্রের মুখে হাসি ফুটে। ও খানিক সময় নিয়ে এলোমেলো চুল নিয়ে খেলে। গতকালকের হ্যাংওভার কেটে গেছে, তবে এখন এই মুহূর্তে টায়ার্ডও লাগছে খুব। মস্তিষ্কের কোথাও সূক্ষ্ম একটা ক্লান্তি বোধ আছে। লেবুর পানি খেলে ভালো লাগতো বুঝি। ঘড়ির কাঁটায় মাত্র 7টা বাজে। এত সকালে উঠে লাভ নেই ভেবে সে ফের চোখ বুজে। আয়না তখন সামান্য নড়ে ওঠে ঘুমের মাঝে। সমুদ্র বাঁধন হালকা করতেও পাশ ঘুরতে চায় ঘুমের মধ্যে, কিন্তু সমুদ্রের হিংসুকে মন কোনোভাবে আজ আয়নার ছোঁয়া অন্য কোথাও মারাতে দিতে রাজি নয়। ওর সব উষ্ণতার অধিকারী কেবল সে। মুহূর্তের মধ্যে ঘুমন্ত আয়নাকে আস্তে করে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়।
এরপর কপালে আলতো ঠোঁট ছোঁয়ায়। অবসাদ থাকায় একটু পরেই তার তন্দ্রা ভাব এসে যায়। আরো কিছু সময় পর আয়নার ঘুম ভাঙে। সে নিজেকে ধাতস্থ করতে সময় নিল। সমুদ্রের উন্মুক্ত বুকে নিজেকে আবিষ্কার করা মাত্রই লজ্জায় ফেটে পড়ে। গতকালকে সব স্মৃতি ভেসে উঠতে সে পারলে বালিশে মুখ লুকায়। ভাগ্যে শুনি জাগ্রত অবস্থায় নেই, থাকলে এতক্ষণে আয়নার কয়েক শতবার লেগ পুলিং করে ক্ষান্ত হতো। সে উঠে আসতে চাইলে টান অনুভব করে। চোখ বুলিয়ে দেখলো সমুদ্রের হাত তার কাঁধে হেলে আছে। সে ওর হাত সরাতে গিয়ে সামান্য ঝুঁকে। এরপর কি ভেবে ঘুমন্ত সমুদ্রের ঠোঁটের উপর নিজের ঠোঁট চোয়ালো। আয়না ভেবেছিল উনি ঘুমিয়ে আছে, কিন্তু ওকে অবাক করে দিয়ে সমুদ্র চোখ খুলে বলে ওঠে, এই কি করলে এটা? আয়না ভরকে উঠে বলে, কি করলাম? আমার অসহায়ত্বের সুযোগ নিলে কেন? হ্যাঁ, নিরীহ ঘুমন্ত একটা ছেলের সুযোগ নিচ্ছ? তো সে মেয়ে কোথাকার? আয়না হাঁ হয়ে যায়। সারা রাত যে ডাকাতি চালালো, সেই সকালবেলা ডাকাত হয়ে অন্যকে দোষী উপাধি দেয়, এ কেমন আজব বিধি। সমুদ্র অবশ্য ওর হাঁ হয়ে যাওয়া মুখ দেখে গলে না। ওকে টান মেরে নিজের দিকে টেনে বলে, তুমি অন্যদের কাছে আমাদের মধ্যকার অতি ব্যক্তিগত তথ্য চালান করো কেন? মানে? লেকের ধারে কাকে কি বলেছ? তোমার এসে ভেয়ালের জন্য মানুষ আমাকে যে কোনো সময় কলিকাতা হারবাল উপহার দিবে, সে খেয়াল আছে? আয়না জিহবায় কামড় বসার পর বলে, ওহো, আপনার ফিমেল ডক্টর ফ্রেন্ডটা নর্মালি বলছিল কোনো কনসালটেন্ট লাগবে কি না, রেগুলার কোনো মেডিসিন নিচ্ছি। আমি উত্তরে বললাম কিছু নেই না তো। সমুদ্রের মুখ কালো হয়ে গেল। ডাক্তারের ফাঁদে এভাবে তার ইঞ্জিনিয়ার বউ আটকা পড়ল। ইউসা ভদ্র ভাষায় ওর মুখ থেকে চালাকি করে তথ্য বের করেছে। সে আয়নাকে আরো চেপে ধরে বলে, বোকা মেয়ে। আয়না মেকি রাগে নাক ফুলালো। সঙ্গে সঙ্গে সমুদ্র নাকফুলের উপর প্রগাঢ় অনুভূতি সম্পন্ন চুমু বসিয়ে নরম গলায় বলে, আজ তবে সেই ফিমেল ডক্টরের কাছে কি কনসালটেন্ট নাও, প্রেসক্রিপশন নিও, কাজে লাগবে। আয়না দ্রুত ওনার বুকে মুখ লুকালো। সমুদ্র শব্দ করে হাসে। ওনার হাসির শব্দ শোনা মাত্রই আয়না বুকে কিল বসায়। সমুদ্র জিজ্ঞাসা করলো, আমার বুকের সঙ্গে তোমরা তো কিসের শত্রুতা? কিছুক্ষণ পর সমুদ্র জিজ্ঞেস করলো, উঠবে না আজ? রাতে ঘুম হয়েছে তো ঠিকঠাক? প্রশ্নটা ইচ্ছে করে ওকে লজ্জা দেওয়ার জন্য করা। পৃথিবীবাসীর অঘোষিত নিয়মই হলো দুর্বলকে তার এই দুর্বলতা নিয়ে আঘাত করা। তবে আজ আয়না একদম টানা তেজি গলায় বলে, আপনি আর ঘুমোতে দিলেন কই? এখন দয়া করে সরুন তো, ঘুমোবো আমি। সমুদ্রের চোখ কপালে উঠে যায়। সে ভাবেওনি আয়না এমন বেখাপ্পা কথা বলবে। সে বলে, না না, এখন উঠতে হবে। ব্রেকফাস্ট টাইম শেষ হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট না করতে গেলে সারা রিসোর্টের মানুষ বুঝে যাবে তুমি কাল রাতে ঘুমাওনি। আয়না দ্রুত উঠে পড়ে। সমুদ্র উঠে বলে, 10 মিনিটের মধ্যে ফ্রেশ আসো। 10টায় বুফে টাইম শেষ, এখন 9:30 বাজে। 10 মিনিটের মধ্যে কিভাবে ফ্রেশ হবো? আমার দাঁত ব্রাশ করতে তো 20 মিনিট লাগে। 20 মিনিট ধরে দাঁত ব্রাশ করেও এই হাল? আয়না ভ্রু কুচকে তাকিয়ে বলে, কেমন হাল? বললে কষ্ট পাবে। আচ্ছা শোনো, অনেক আগে ফিজিক্সে পড়েছিলাম, একটা মোটর 20 মিনিটে যে কাজ করে, এর সঙ্গে সেম দক্ষতার মোটর কাজ করলে টাইম অর্ধেক লাগে। তুমি চাইলে আই ক্যান হেল্প ইউ, তাহলে 10 মিনিটের মধ্যে তুমি ফ্রেশ হতে পারবে। আয়না ওনার কথা শুনে ঘাবড়ে যায়। পাগল লোক বলে কি? সে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে ঢুকে একটু পর ফ্রেশ হয়ে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। ভেজা চুল ফ্যানের বাতাসে নড়াচড়া করে শুকানোর চেষ্টা করছে। সমুদ্র তখন ফোনে স্ক্রল করছিল। সে আশায় ফোন রেখে একদম ড্রেসিং টেবিলটার দিকে আগায়। দুজনের মধ্যে দূরত্ব কমলো। সে এক দৃষ্টিতে আয়নাকে অবলোকন করত। কমলা সাদা মিশেলের ঘেরালা সুতির আনারকলি কুর্তিতে ওকে দারুণ মানাচ্ছে, একদম লিভিং বাটারফ্লাই যেন। ওর ঘোর কাটে আয়নার অভিযোগ সুরে। আয়নার ডান হাতের অনামিকা আঙ্গুল ওর গলার সাইডে লাল হয়ে আসা ক্ষতপ্রাপ্ত স্থানে। ও চোখ মুখ লাল করে বলছিল, একটা খাটাস। সমুদ্র ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে এসে নিজের পরনের টি শার্ট খুলে ফেলে। আয়নার চেহারা সে মুহূর্তে দেখার মতো ছিল। ভীষণ ভয়ার্ত চোখে তাকিয়েছিল। তবে সমুদ্র পেছনে ঘুরে নিজের পিঠ প্রদর্শন করে, তারপর বলে ওঠে, পিঠের যে অবস্থা করেছো, নিশ্চয়ই দূরে ছেলে লাগবে, জঙ্গলি বিদ্যে কোথাকার। আয়নার লজ্জা পাওয়া চেহারা নিয়ে জিহ্বায় কামড় বসায়। উন্মুক্ত বুক নিয়ে সামনে ঘুরে এসে আয়নার হাতে থাকা সাদা সুতার কাজ করা ওড়নাটা গলার উপর দিয়ে সুন্দর করে পরিয়ে দিয়ে বলে, মাই লিভিং বাটারফ্লাই। আয়নার ওই মুহূর্তটা এত মোহময় লাগে, সে মায়ামায়া চোখে ওনার দিকে তাকিয়ে রইল। ব্রেকফাস্ট টাইম পার হওয়ার পর তারা বের হয়। আয়না নিরিবিলি একটা টেবিলে বসে ব্রেকফাস্ট অর্ডার দেয়। সমুদ্র ওর বন্ধুদের কাছে যায়। আজকের রাতে ফেরার পালা, বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। নিয়াজ আর রিয়াদ বসেছিল সুইমিং পুলের পাশে, সিগারেট খাচ্ছিল। ওকে দেখা মাত্র সিগারেট অফার করে বসে। ও শুকটান মেরে পুলের ধারে বসে। রিয়াদ টিটকারি মেরে বলল, তোরা হাসি খুশি লাগছে অনেক। ঘটনা কি? কালকে ভাবির পাশেই যাইতেছিলি না, আর আজকে ভাবির থেকে দূরেই সরলি না। সমুদ্র বলে, আমি সবসময় হাসি খুশি থাকি। নিয়াজ ওকে পর্যবেক্ষণ করতে করতে বলে, আর কি রে বেটা, ব্রেকফাস্টের জন্য এলি না কেন?
ঘুমতে করতে দেরি হলো। এই সকালে গোসল করে বাবু সাহেব সেজে এসেছিস? সমুদ্র যে কোনো ভদ্র উত্তর দিত, কিন্তু এই প্রশ্ন করার সময় ইউসা এসে দাঁড়ালো তার পাশে। সে ইচ্ছে করে বলে, বউ নিয়ে ঘুমালে সকালে গোসল করে বের হতে হয়, জানোস না বুঝে? ওর ফ্রেন্ডরা হাসলো। ইউসা দ্রুত সরে যায়। সমুদ্রের কাছে বিয়ে করা উপলক্ষে ট্রিট চাইলো দুপুরে। সমুদ্র সবাইকে চাইনিজ খাওয়াবে বলে ঘোষণা দিল। ইউসা লাউঞ্জের ভিতরে আসতেই দেখে আয়না বসে নাস্তা খাচ্ছে। তাকে দেখে আয়নায় হাত নেড়ে হাই জানায়। সে এগিয়ে যায় আয়নার দিকে। ওকে খুশি খুশি লাগছে বড্ড। আয়নার চুলও ভেজা। দুজনের মধ্যে দুটো কথা হতে না হতেই ওয়েটার আসে। আয়নায় ডেকেছিল। সে দুটো ম্যাঙ্গো জুস অর্ডার দিয়ে ওয়েটারকে বলে, একটা জুস থেকে দিয়ে আসবেন। ইউসা তখন বলে, সমুদ্রের জন্য ওয়ার্ড দিচ্ছ? হ্যাঁ। ইউসা সরাসরি ওয়েটারকে বলে ওঠে, স্যারের জন্য তাহলে একটা পাপায়া জুস বানান। ওয়েটার আচ্ছা ম্যাম বলে চলে যায়। ইউসাও কিছু না বলে উঠে পড়ে। খানিক বাদে সমুদ্র জুস খেতে খেতে ফিরে এসে আয়নার টেবিলে জুসের গ্লাস দেখে বলে, থ্যাঙ্কস আয়না, আমার প্রিয় জুস খাওয়ানোর জন্য। অনেকদিন পাকা পেঁপে জুস খাই না, মন একদম ভালো হয়ে গেল। সে জুস খেতে খেতে লবিতে বসলো, কিন্তু আয়নার কপালে সরু ভাঁজ দৃশ্যমান হয়। ওই আপু কিভাবে জানলো সমুদ্রের পাপায়া জুস পছন্দ? আলিয়া ফোনে শ্রাবণের সঙ্গে কথা বলছিল। শ্রাবণ ওপাশ থেকে জিজ্ঞাসা করলো, এখনো আপসেট আছো? ও আলিয়ার বাড়ির ঘটনা জানে সব। আলিয়া আনমনা হয়ে বলে, না। দলে বের হও, চলো মিট করি কথাও। না, মুড নাই। অন্য বকগপরা কত রেটে যাচ্ছে, তুমি আসো না কেন? আলিয়া ঝাড়ি মেরে বলল, আমি তোমার গব না, বুঝেছো? না, বুঝিনি। উই আর নট ইন এ রিলেশনশিপ। তাহলে কিসে আছি আমরা? সিএনজি না শিপ? আলিয়া ওর কৌতুকে হাসলো। এবার বলে, আমরা অনলি জাস্ট ফ্রেন্ড। না না, এটা জাস্ট ফ্রেন্ডের নমুনা। আই থিঙ্ক আমরা ফ্রেন্ড উইসে এক্সট্রা কেয়ার অ্যান্ড অ্যাটেনশন আছে। এতদিন শুনে এলাম ফ্রেন্ড উইথ এক্সট্রা বেনিফিট। তুমি আবার এটা কোন নতুন টার্ম আবিষ্কার করলে? শ্রাবণ বেশ জ্ঞানী ভাব নিয়ে কথা বলল, ফ্রেন্ডের সঙ্গে বেনিফিটের বিষয়টা আমার বাজে লাগে। তাছাড়া তোমার সাথে আমি কিছুটা মোর দেন ফ্রেন্ড, লেস দেন বয়ফ্রেন্ড টাইপ পারসন। বাট আমার কাছে তুমি শখের নারী। ইন হিন্দি পছন্দি অরওয়াত। আলিয়ার বেশ মনে ধরলো কথাগুলো, কিন্তু ওই সময় বেল বেজে ওঠে। এই অবেলায় কে এলো? সে বলে, বাসায় কেউ এসেছে, রাখি। ফ্রেন্ড উইসে এক্সট্রা কেয়ার ইগনোর করা উচিত না। শাট আপ। আলিয়া গেট খুলতেই অবাক হলো। শাইলা চৌধুরী দাঁড়িয়ে আছে, তাও 2 বক্স মিষ্টির দামি গিফট বক্স নিয়ে। সে হাসি হাসি মুখে ভেতরে এসে পড়ল। আব্বুর সঙ্গে কথা হয়েছে? না তো। কল দেয়নি তোমায়? খুশি সংবাদ শোনোনি? খুশির সংবাদ শব্দটা কানে বাজলো। ওর উদ্ভট এক চিন্তায় তার কপালের ঘাম ছুটতে লাগে। কি হতে পারে সুসংবাদ? ওনার জন্যে যা সু, তাদের 2 বোনের জন্যে তা কু। উনি কি প্রেগনেন্ট নাকি? আপা বলেছে বাবা আরো কয়েক মাস আগে বিয়ে করে ফেলেছিল। আলিয়ার কান্না করার মতো অবস্থা। উনি যদি আসলেই প্রেগনেন্ট হয়, ভার্সিটি গেলে সে মুখ দেখাতে পারবে না। সবাই বলবে আলিয়ার মেয়ের বয়সী বোন। শ্রাবণও হাসবে তার উপর। শাইলা চৌধুরী থেমে নেই। উনি আলিয়াকে ডাইনিং টেবিলে বসিয়ে রান্নাঘর থেকে প্লেট এনে পুডিং আর মিষ্টি সার্ভ করে খেতে দেয়। তারপর ওদের দাদা দাদির রুমে যায়। আয়না ফোন অন করে দেখে বাবা 40 মিনিট আগে একবার কল দিয়েছিল, কিন্তু ওই সময় শ্রাবণের সঙ্গে কল এঙ্গেজ ছিল তার। সে ঢোক গিলল। শাইলা ফিরে এসে দেখলো আলিয়া কিছুই খায়নি। সেও তার বিপরীতে বসে বলে, সুসংবাদ শোনোনি এখনো? আলিয়া ভয়ে ভয়ে বলে, আপনি কি প্রেগনেন্ট আন্টি? শাইলা চমকালো, এরপর হেসে ফেলে। ওই সময় আলিয়া খুব এমব্রেস ফিল হলো। শাইলা চৌধুরী বলে ওঠে, তোমার আব্বুর প্রমোশন হয়েছে। আলিয়ার স্বস্তির নিঃশ্বাস ফেলে। শাইলা চৌধুরী বলে, তোমার আব্বু এখন অনেক বড় পজিশনে আছে, দায়িত্ব বেড়ে গেছে, কাজের চাপও বাড়বে। আলিয়া পুডিং মুখে দিল কথা ঘোরানোর জন্য। সে বলে, পুডিং ভালো হয়েছে। আমার পুডিং একদমই ভালো হয় না, ভেঙে যায় সব সময়। আমি বানিয়েছি তোমার জন্য, তুমি একা আছো বাসায়, সেজন্য তোমার পছন্দের পুডিং বানিয়ে আনলাম। একদিন ফ্রি থাকলে আমি তোমাকে পুডিং বানানো শেখাবো। পুডিংয়ে সবকিছু পরিমাণ মতো দিতে হয়, না হলে পুডিং ভালো হয় না। এক্সট্রা করে বেকিং পাউডার দিলে আর ভাঙে না। আলিয়া বলে, ও। দুপুরের দিকে ফাহাদ সাহেব আসলেন। তখন শাইলা চৌধুরী রান্নাঘরে ছিল। তাকে বাসায় আসতে দেখে শাইলা চৌধুরী বলে, খালি হাতে এলে কেন? মিষ্টি কোথায়? ফাহাদ সাহেব বলে ওঠে, মিষ্টি আনার কথা একদম খেয়াল ছিল না। এরপর আলিয়াকে উদ্দেশ্য করে বলে, মা, তোমার আপার সঙ্গে কথা হয়েছে? ওরা কেউ ফোন ধরছে না?
না আব্বু। দুপুরে রিসোর্টের কর্মচারী সহ ওদের সঙ্গে আসা সব ফ্রেন্ডদের সমুদ্র চাইনিজ খাওয়ায়। ইউসাও এসেছিল, কিন্তু একটু পরও চলে যায়। ওকে ডাকতে কেবল শ্রেয়সী যায় পিছু। খানিক বাদেও একাই ফিরে আসে। সবাই অনেকদিন পর একসঙ্গে অনেক মজা করে। এরপর ওর ফ্রেন্ডরা ওদের কংগ্রেচুলেট করতে বড়সড় একটা কেক এনে উপহার দেয়। কেকের উপর ইউনিকের লেখা ছিল, তা হলো ডক্টর প্লাস ইঞ্জিনিয়ার ইজুকাল টু বায়োটেক লোডিং। সমুদ্র তার বন্ধুদের বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হলো। কেক কেটে সমুদ্র সবার আগে আয়নাকে খাওয়ায়। এক ফাঁকে বলে ওঠে, তারপর বায়োটেকের আম্মু, আমার পুচকে বায়োটেক কবে আসছে? আয়না ওর হিল দিয়ে একটা লাথি মারে সমুদ্রের পায়ে। সমুদ্র আও বলে সরে যায়। খাওয়ার পর শেষবারের মতো তারা চা বাগান ঘুরে দেখছিল। এবারের ট্যুরে বন্ধুরা কোয়ালিটি টাইম কাটানোর জন্য কেবল রিসোর্টে ছিল, বাইরে বের হয়নি। বিকেলেই বাস, হাতে সময় একদম নেই। আয়না চা বাগানে সিঁড়ি বেয়ে উঠছে, আর একটু পর পর ওর ঘের দেওয়া আনারকলি নিয়ে ঘুরছে। খিলখিল করে হেসে সমুদ্রের দিকে তাকায়। সবুজে ঘেরা চা বাগানে কমলা রঙের আয়না যেন একরাশ মুগ্ধতা ছড়াচ্ছিল। ওর উপর থেকে সমুদ্র চোখ ফেরাতে পারে না। চারিপাশে খালি সবুজ, সারি সারি চা পাতার বাগান, উপরে স্বচ্ছ নীল আকাশ। দূরান্তে যত দূর চোখ যায় কেবলই সবুজ, এবং সেই সবুজের মাঝে এক টুকরো কমলা যেন আয়না। প্রাকৃতিক দৃশ্যর নৈসর্গিক সৌন্দর্য আর আয়নার মুক্তা ছড়ানো হাসিতে সমুদ্র আকৃষ্ট না হয়ে পারে না। লবি থেকে একটা লাল গোলাপ তুলে এনেছিল লুকিয়ে। সে আয়নার হাত টান মেরে একটু এগিয়ে গিয়ে বিনা অনুমতি নিয়ে ওর কানে গোলাপ গুজে দিয়ে বলে, তোমার কানে গোলাপ ভালো মানায়। কিভাবে জানলেন? মেয়েটার প্রশ্ন করার স্বভাব ভালো লাগে না তার। সে আয়নার কাছে গিয়ে তাকে নিজের দিকে এনে বলে, মেহেদির দিনে দেখেছে। আপনার মনেও আছে? আচ্ছা। আয়না দুষ্টুমি করে বলে, আমাদের বিয়ের তারিখ মনে আছে? সমুদ্র মাথা চুলকে বলে, ভুলে গেছে। আয়না ওর বুকে আবারও কিল বসাতে গেলে সমুদ্র খপ করে ধরে ফেলে ওকে নিজের দিকে টেনে একদম বুকের সঙ্গে লেপটে নিয়ে বলে, আমি তোমার বন্ধু বা ছোট ভাই না, হাজবেন্ড আমি। যখন তখন মারবা না, বুঝছো? আয়না মাথা ঝাঁকায়। সমুদ্র সঙ্গে সঙ্গে ওর ওড়না সরিয়ে দিয়ে বলে, হাজবেন্ডের সঙ্গে যখন তখন মারামারি না, রোম্যান্স করতে হয়। আয়না ওর ওড়না টানতে টানতে কাঁদো কাঁদো মুখে বলে, কেউ দেখে ফেলবে তো। সমুদ্রর কাণ্ড দেখে হেসে ক্ষত প্রাপ্ত স্থানে আদুরে ভঙ্গিমায় হাত বুলিয়ে দিয়ে বলে, সরি ফর দ্যাট। আজও ফার্মেসি ঘুরে আসা হলো না। আপনি কেমন মানুষ? সাথে প্রয়োজনীয় মেডিসিনটা কেন রাখেন না? আমি ডাক্তার, ফার্মেসির দোকানদার না যে সব রকম ঔষধ, প্রোটেকশন ইত্যাদি মালামাল নিয়ে ঘুরবো। আয়না সরে আসতে চাইলে সমুদ্র ওইখানটায় ঠোঁট ছুঁয়ে বলে, তারপর আমার বায়োটেকের আম্মু, আপনার তো ফ্রেন্ড মন করার কথা, কিন্তু আমার মতো হ্যান্ডসাম ছেলের উপর লোভ সামলাতে না পেরে ডিরেক্ট হানিমুন সেরে নিলে। এখন আপনার লোভ সামলাতে না পারার এই দায়ভার নিশ্চয়ই আমার নয়। আয়না সরতে চাচ্ছিল, কিন্তু সমুদ্র গোলাপের ফুলের পাপড়ি ছিঁড়ে ওর মুখে ছুঁয়ে দেয়। যে জায়গায় পাপড়ি ছোঁয়ায় সে জায়গায় টুক করে চুমুও দেয়। বিকেলের দিকে তারা চা বাগানে চা পাতা দিয়ে তৈরি চা খেয়ে রওনা হলো। বাসে আয়নার হালকা জ্বর আসলো। সে সমুদ্রের কাছে মাথা রেখে শুয়েছিল। সেদিন রাতে শায়লা চৌধুরী ফাহাদ সাহেবের সঙ্গে তার বাসায় থাকলো। আলিয়া কিছু বলতে পারল না। দাদিও চান শায়লা চৌধুরী থাকুক, একাকি গতি করতে পারবে না সে, আপাও নেই। একা বাবার সঙ্গে তর্ক করার সাহস তার নেই। এমনিতেই মনোবল তার দুর্বল, তার উপর ঝামেলা করলে তাকে বিয়ে দিয়ে দিবে এটা তো নিশ্চিত। তার উপর সে পাবলিকে কোথাও চান্স পায়নি, প্রাইভেটে পড়তে হবে। এমন পরিস্থিতিতে বাবাকে রাগিয়ে দেওয়া ভুল হবে। আপার শ্বশুর বাড়ি আছে, নিজে পাবলিকে পড়তে টাকাও লাগে না, কিন্তু আলিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম। সে ন্যাশনালে পড়তে চায় না, প্রাইভেটে পড়তে হলে বাবার সাপোর্ট ছাড়া সে নিঃস্ব। ঢাকায় সে একলা বাসা ভাড়া নিয়ে থাকতেও পারবে না, আপার শ্বশুর বাড়ি গিয়েও থাকবে না। এর চেয়ে সৎমায়ের সঙ্গে থেকে বাবার টাকায় লাখ টাকা সেমিস্টার ফি দিয়ে থাকাই ভালো। এজন্য চুপ থাকে। সেদিন রাতে শায়লা চৌধুরী এ বাসায় থাকেন। বাস ঢাকায় যখন ঢুকলো তখন 2টার বেশি বাজে। তারা কয়েক দফা বাস থামিয়ে হোটেলে নেমেছিল, এজন্য সময় বেশি লাগে। সমুদ্র আগে থেকে পিউকে মেসেজ করে দিয়েছে। মেয়েটা রাত জেগে ফেসবুক চালায়, জেগেই থাকে অনেক রাত অব্দি। অযথা আব্বু আম্মুকে পেরেশানি দেওয়ার দরকার নেই। বাস যেখানে থামিয়েছে তার ড্রাইভারও সেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ঢুলতে থাকা আয়নাকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে পড়ে সে। গাড়িতে গভীর নিদ্রায় তলিয়ে যায় আয়না। বাসে নীলার কাছে চেয়ে একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছে। গাড়ি বাসায় থামতেও আয়নাকে কোলে তুলে নেয়। শুধু শুধু ঘুম থেকে তোলার দরকার নেই। বাসার সদর দরজা খুলে পিউ দাঁড়িয়েছিল। নিজের বড় ভাইকে এভাবে ভাবিকে কোলে তুলে নিয়ে আসতে দেখে তার মুখ হা হয়ে যায়। সে চোখ বড় করে তাকায়। একবার ভাবলো ভুল দেখছে, রাতের বেলা ভাইয়ার রূপ ধারণ করে কোনো ভূত চলে এলো না তো। সমুদ্র ছোট বোনের সাথে এমন পরিস্থিতিতে পড়ে একটু নাজুক হয়, তবে দ্রুত সামলে উঠে বলে, আমার দেখাচ্ছিস কেন? প্রথম দেখছিস আমাকে? পিউ বলে ওঠে,
তোমায় প্রথম দেখেছি না, কিন্তু এমন ভাবে কি কোলে নিয়ে নায়কের মতো আসতে প্রথম দেখলাম। মুখ বন্ধ কর, নাহলে মশা ঢুকে যাবে মুখে। পিউ মুখ বন্ধ করলেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে জিজ্ঞাসা করলো, তোমাদের ট্যুর কেমন কাটলো? সমুদ্র লাজুক হেসে বলে, ওটা আসলে এক প্রকার হানিমুনে ছিল, বুঝলে? মাত্র এক রাতের জন্য যাওয়া বোকামি হলো। আগামী হানিমুনে পাক্কা 1 মাসের লং প্যাকেজে যাব। পিউয়ের মুখ ফের হা হয়ে যায়। এটা আসলে তার ভাই নাকি শ্রীমঙ্গলে ভাই এক্সচেঞ্জ হয়ে গেছে? সমুদ্র ওর বোনের মাথায় চাটি মেরে বলে, ওর জ্বর, ঘুমোচ্ছে, এজন্য আর ঘুম থেকে তুলিনি। সমুদ্র আয়নাকে নিজের রুমে নিয়ে আসে। এই প্রথম আয়না তার বাসায়, তার রুমে। সে পুলকিত হলো। বড় সাইজের বেডটায় ঘুমন্ত আয়নাকে শুইয়ে কমফোর্টার গায়ে জড়িয়ে দেয়। এরপর দুদণ্ড সে নিজেই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার বিছানায় প্রথম কোনো নারীর ছোঁয়া পেল। বিয়ের আগে মা আর ইভানা আন্টি মিলে এ রুমের ফার্নিচার চেঞ্জ করেছে। আগে বেড এত বড় ছিল না। বিয়ের আগে ইভানা আন্টির বুদ্ধিতে বড় বেড কেনা হয়েছে, যেন বউ বাচ্চা সহ এক বিছানায় শুতে পারে সে। এর আগে তার রুমটা এত শোভাবর্ধিত হয়নি। আজকে যেন তার রুমে কোনো সদ্য ফোটা পদ্ম ফুল এনে সাজানো হয়েছে। আয়নার উপস্থিতি ঠিক তেমনই করে রুমটার সৌন্দর্য বৃদ্ধি করে দিল যেন। সেও নিজেও আয়নার পাশ ঘেঁষে শুয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আয়না নিজেকে সম্পূর্ণ ভিন্ন এক রুমে আবিষ্কার করে। সামনের দেয়ালে চোখ যেতে দেখে তার স্বামীর 3টা বাধাই করা ফটো ফ্রেম ঝুলানো। একটা সমুদ্রের পাড়ে নিশ্চয়ই অস্ট্রেলিয়ার মেডিকেলে পড়া অবস্থায় তোলা ছবি। পাশে আরেকটা নটরডেমের ইউনিফর্ম পরা অবস্থায় ছবি। ওনাকে ইউনিফর্মে দেখে আয়নার মনের মধ্যে ভালো লাগার বাতাস বইতে লাগে। অন্য ছবিটা ওর ছোটবেলার মনে হয়।